কেমন আছো সবাই? শুনতে পাচ্ছো? অডিও ভিডিও সব ডান? ওকে, তো চলো আমরা শুরু করে দিই। শীতের বেশ প্রকোপ আছে বাইরে, তাই না? এখন তো ভাইয়া 5:45 দিকে বসাটা কঠিন হয়ে গেছে। নামাজ শুরু হয় ওই টাইমে। নামাজ শুরু হয়, টাইমটা পিছানো হোক না হলে আগানো হোক, 6টার দিকে না হলে 5টার দিকে। আচ্ছা, ম্যানেজমেন্ট এগুলোকে দেখবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আর তোমরা তো রেকর্ডেড ক্লাস করার সুযোগ পাও, বুঝতেই পারো তোমাদের এফআরসি কোর্সে অনেকগুলো ক্লাস হয়, একদিন একাধিক ক্লাস থাকে, একাধিক টিচারের শিডিউল থাকে, এগুলো অনেক আসলে টাফ ব্যাপার। তারপরেও ম্যানেজমেন্ট দেখবে এগুলো। তো চলো আমরা শুরু করি। আজকে পর্ব হচ্ছে যৌবনের গান। আমরা ক্লাস শুরুই তো করছি 5 মিনিট পরে, কারণ আজান হচ্ছিল 30-এর দিকে এখানে। তো সেটা আমারও মাথায় ছিল যে একটু 5টা মিনিট পরে শুরু করলে, বা আমি 4 মিনিট পরে আসছি, তাই না? যাতে তোমাদের হয়তো একটু সুবিধা হবে। আচ্ছা, আলাপ না বাড়াই, পড়তে হবে অনেক। সমাসের 2 নম্বর পার্ট পড়তে হবে এবং তার সাথে পড়তে হবে যৌবনের গান। আর আজকে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তো গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক যারা, তাদের সম্পর্কে আমি তোমাদের আগেই বলছিলাম তোমাদের একটু জানাশোনা দরকার আছে, সুতরাং ওনার জীবনীও একটু জানতে হবে। ওনার পরিচিতির দিকে তো যদি তুমি তাকাও, আমরা মোটামুটি সবাই রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, মাইকেল, বেগম রোকেয়া, যাদের লেখা বেশি বেশি পড়ছি, শরৎচন্দ্র, বঙ্কিম, তাদের সম্পর্কে একটু একটু জানি কম্পারেটিভলি। একটু অপরিচিত রাইটার হইলে আমরা একটু কম জানি, পরিচিত রাইটার হইলে আমরা একটু বেশি জানি, তাই না? So আমরা মোটামুটি জানি এই তথ্যগুলো। এখানে তার জন্ম এবং মৃত্যু দেওয়া আছে, থাকবে, এগুলো একদম কোপায় মুখস্থ করে ফেলবা। তারপরে শিক্ষা জীবন। শিক্ষা জীবন সহজ কথায় বললে, তিনি তো এসএসসি পাস করেন না, এক এক সময় এক এক জায়গায় পড়ছেন। গ্রামের স্কুলে মুক্তবে পড়ছেন, পরবর্তীতে আমাদের ময়মনসিংহ এর দরিরামপুরে, ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে পড়ছিলেন তিনি কিছুদিন। এটাও পড়ারও খুব চমকপ্রদ একটা হিস্ট্রি আছে। উনি যখন আসানসোলে, তখন পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোল নামে একটা জায়গা আছে, তোমরা নাম শুনছো এটা সবাই কম বেশি, আসানসোল। ওখানে তো তিনি রুটির দোকানে কাজ করতেন। তো রুটির দোকানে যখন কাজ করতেন, তখন আমাদের ময়মনসিংহের একজন পুলিশ অফিসার ওই জায়গায় ডিউটিরত অবস্থায় গিয়ে এই ট্যালেন্টেড ছেলের সাথে পরিচয় হয়। কথায় বার্তায় তিনি জানতে পারলেন যে তার নাম নজরুল এবং তার ব্যাপক মেধা, উনি অনেক পড়াশোনা করেন। তখন বললেন, তুমি কি পড়াশোনা কন্টিনিউ করবা, স্কুলে ভর্তি হইবা? নজরুল বললেন, হ্যাঁ হব। তাহলে চলো, তোমারে পূর্ববঙ্গে নিয়ে যাব। ওই পুলিশ অফিসার তাকে ময়মনসিংহ নিয়ে আসলেন এবং নিয়ে এসে এখানে ত্রিশাল থানায়, ঢাকা থেকে ময়মনসিংহ গেলে গাজীপুর পার হলে প্রথমে পরে ভালুকা, ভালুকার পরে হলো ত্রিশাল। ওই ত্রিশালে ময়মনসিংহে ভর্তি করে দিলেন দরিরামপুর হাই স্কুল। এখানে তিনি বছর দেড়েকের মতো পড়লেন। তারপর হঠাৎ করে একদিন উধাও হয়ে গেলেন। তখন তিনি ক্লাস 10-এ পড়েন, এসএসসি পরীক্ষা দেন নাই। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে কত সাল থেকে কত সাল? 1914 সাল থেকে 1918 সালের শেষ পর্যন্ত। সরি, দ্বিতীয় না, আই এম সো সরি, প্রথম বিশ্বযুদ্ধ চলছে। সো এইটা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল। আর উনি যখন ওখান থেকে চলে যান, গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন কত সালে? 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে উনি কি করে যোগ দিলেন, এটা হলো তোমাদের একটা প্রশ্ন, যে ভাই নজরুল কেন যুদ্ধ করতে গেলেন, উনি কেন গেলেন, তাই না? আসো সেটা নিয়ে একটু আলাপ করি। আমরা তখন ব্রিটিশদের উপনিবেশ ছিলাম, তাই না? ব্রিটিশে ভারত যে উপমহাদেশটা আছে, এটাকে দখল করে রাখছিল। উপনিবেশ হচ্ছে তুমি তোমার বাড়ি ছাইরা যদি দূরে গিয়ে অন্য কোনো এরিয়াকে দখল করে ফেলো, তখন সেটাকে বলা হয় উপনিবেশ। তা আমরা তখন ছিলাম ব্রিটিশ উপনিবেশ বা কলোনি। তো ব্রিটিশ উপনিবেশ হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা ছিল। সো ব্রিটিশরা করছে কি, এই ভারতীয় এলাকা থেকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এখান থেকে আর্মি কালেকশন করে যুদ্ধে পাঠাইছিল। সো এখন বাংলাদেশি বা বাঙালি যারা, এই বাঙালিদের মধ্যে থেকে একটা আলাদা ইউনিট ছিল, যেটার নাম বাঙালি পল্টন। ওই বাঙালি পল্টনে নজরুল যোগ দেন। যোগ দিয়ে উনি যুদ্ধ করতে চলে যান। কোথায় চলে যান? একদম করাচি চলে যান, পাকিস্তানে। করাচি গিয়ে তিনি যুদ্ধ করেন। কথা বুঝছো? এই হলো প্রথম বিশ্বযুদ্ধে নজরুলের যোগ দেওয়ার প্রেক্ষাপট। ওকে, একজন এখানে লিখছে, ভাইয়া আহা নোবেল, এটা নিয়ে একটু বলেন। ইসমাইল ইসমাইল দুষ্ট হয়েছে। আমি আমার ফেসবুকে একটা পোস্টে আজকে এটা নিয়ে লিখছিলাম। গতকাল নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাহিনী আইসা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে বন্দি করছে, তাই না? এটা নিয়ে আমি লিখছিলাম আমার ফেসবুকে আর কি। হ্যাঁ, ভেনেজুয়েলার তেল লুটপাট করার একটা ইচ্ছা, ধান্দা আমেরিকার।
তো ভেনিজুয়েলা আমেরিকার সাথে হলো অ্যালাইন করে না, আমেরিকার পাত্তা দেয় না আর কি, বুঝছো? আমেরিকার যে শোষণ ভেনিজুয়েলা পছন্দ করে না। তো ভেনিজুয়েলা যেহেতু আমেরিকান ব্লকের বাইরে চলে গেছে, যেন তারা জোর করায় তার দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার তেল লুট করা হবে এটা নিয়ে। তো ওইখানে আমি বলছিলাম আর কি যে আহা নোবেল, আহা নোবেল মানে হচ্ছে ভেনেজুয়েলায় এবছর যিনি নোবেল পাইছেন, মানে এই যে নোবেল, যে লাস্ট যে নোবেলটা পাইলেন যিনি, তার নাম হচ্ছে মারিয়া, তারপরে কি যেন বলতো, তোমাদের নাম মনে আছে? করিনা মাচাদো, এক ভদ্র মহিলা। ওনার বাড়ি হচ্ছে ভেনেজুয়েলা, উনি একজন ভদ্র মহিলা। তো ওনারা আবার আমেরিকা খুব পছন্দ করে। আমেরিকা চায় যে ভেনেজুয়েলায় উনি হচ্ছে সরকার প্রধান হবে, এই নোবেল লরিয়েট, বুঝছো? আমি আহা নোবেল বলছি এই কারণে, নোবেল পুরস্কারটা এটা বলছি, এটা হ্যাঁ একটু জেনে রাখো, সাম্প্রতিক চলমান ইস্যু। নোবেল পুরস্কার খুব সম্মানিত পুরস্কার। নোবেল পুরস্কারের মধ্যে মোটামুটি সবগুলো নিয়েই কম বেশি বিতর্ক আছে, তবে এর মধ্যে 3টা পুরস্কার নিয়ে বিতর্ক সব থেকে বেশি। একটা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার, যেটা এটা, একটা হচ্ছে সাহিত্যের জন্য যেটা এটা, আরেকটা হচ্ছে অর্থনীতির জন্য যেটা এটা। এই 3টার জন্য বিতর্ক বেশি। এই 3টার মধ্যে আবার সব থেকে বেশি বিতর্ক হচ্ছে নোবেল শান্তি পুরস্কার, যেটা এটা। আদৌ তারা শান্তির জন্য কাজ করে নাকি তাদের কাজ আলটিমেটলি অশান্তি তৈরি করে, যাদেরকে নোবেল দেয়া হয় শান্তিতে। সাহিত্যের জন্য বিতর্ক এই কারণে যে বলা হয় যে এমন কিছু রাইটারকে পৃথিবীতে নোবেল দেওয়া হয়েছে যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে লেখালেখির মাধ্যমে, এমন মানুষকে নোবেল দেওয়া হয়েছে খুশি হয়ে, বুঝতে পারছো? অর্থনীতির ব্যাপারেও একই কথা প্রযোজ্য। আমেরিকান বা পশ্চিমা অর্থনৈতিক চিন্তা ভাবনাগুলোকে সমাজে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করার জন্য নোবেল দেওয়া হয়েছে, বুঝছো? এই টাইপের কিছু বিতর্ক আছে। এখন যিনি নোবেল লরিয়েট মানেই কিন্তু তিনি বড় ধরনের ইনফ্লুয়েন্সার। এখন ওই ইনফ্লুয়েন্সারের ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগানো হয় সাধারণত পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তো যে মাচাদো, যিনি হচ্ছে ভেনেজুয়েলার যে ভদ্র মহিলা নোবেল পুরস্কার বিজয়ী, তিনি খুব আমেরিকার ব্যাপক পেয়ারা আদমি। তো ওনারা যদি ক্ষমতায় বসায় দেওয়া যায়, তাহলে আমেরিকান স্বার্থ যেটা আছে ভেনেজুয়েলার ভিতরে, এটাকে খুব প্রপারলি বাস্তবায়ন করা যাবে, একদম তারা লুটে পুটে খাওয়া যাবে, বুঝছো কাহিনীটা? সো তার এই ইনফ্লুয়েন্স পাওয়ারটাকে কাজে লাগানো হচ্ছে, এবং তার পক্ষে ব্যাপক মানুষ আছে, সাধারণ জনগণের একটা বড় অংশ মাচাদোকে সাপোর্ট করে। তো ওইটাকে আমি স্যাটায়ার করেছি আহা নোবেল বলে। এবার বুঝছো না বুঝো নাই? সমসাময়িক ঘটনা সম্পর্কে সতর্ক থাকবা, এগুলো তোমাদের কাজে লাগবে ভবিষ্যৎ জীবনে। এখন আসো, তো ওনার জীবনটা খুবই বিচিত্র ছিল, বৈচিত্র্যে পরিপূর্ণ ছিল। বিচিত্র ছিল এই কারণে, সো দেখো যে এই নজরুল, যদি তুমি খেয়াল করো, উনি ওনার জীবনে কি কি পেশায় কাজ করে নাই বলো। উনি মক্তবে হচ্ছে প্রথমে চাকরি করছে ছোটবেলায়, যে বয়স, মক্তব মানে হচ্ছে ধর্মীয় শিক্ষার যে পাঠশালা, সেটা যে বয়সে তার সমবয়সের ওই জায়গায় পড়ে, উনি ওই বয়সে তাদের পড়াইছেন মক্তবে। তারপরে মাজারের খাদেম ছিলেন, তারপরে হচ্ছে একসময় লেটুর দলে যোগ দিয়েছিলেন, পালা গান রচনা করতেন, প্রশ্নোত্তরের মাধ্যমে গাওয়া হইতো, একদল প্রশ্ন করতে একদল উত্তর দিত, এটা হচ্ছে লেটুর গান। তারপরে ওখান থেকে তারপরে তিনি চলে আসেন দরিরামপুরে, তারপরে সরি লেটুর গানের পরে তিনি গেলেন হচ্ছে রুটির দোকানে কাজ করতে, তারপরে চলে আসেন দরিরামপুর হাই স্কুলে পড়লেন, তারপরে চলে গেলেন ব্রিটিশ আর্মিতে, সেখানে চাকরিও করলেন। চাকরি শেষ হয়ে গেল একটা সময় 1920 সালে। 20 সালে চাকরি শেষ হলো এই কারণে, যুদ্ধ শেষ 18 সালে, 18 সালের নভেম্বর মাসে। এখন আর্মি তো হুদায় বেতন দিবে না আর্মিদের, তো চাকরি নাট করে দিল ব্রিটিশরা, তিনি বেকার হয়ে গেলেন এবং তিনি কলকাতায় ফিরে আসলেন, লেখালেখি শুরু করলেন। তো এটাই হলো বেসিক্যালি তার লেখালেখির পিছনের ইতিহাস। এখন তুমি প্রশ্ন করতে পারো যে নজরুলের কলমে এত কেন আসে, এত মানে কি বলে আগুন কেন? নজরুলের কলমে আগুন হওয়ার মূল যে কারণ, সেটা হচ্ছে এই: নজরুল সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেন নাই, চামচই পান নাই। উনি বিদ্রোহ, উনি সংগ্রাম, তেজ, এসবের ভিতর দিয়ে বড় হয়েছেন। তো তার কাছে তার জীবনের বাস্তবতা খুব কঠিন। এই জন্য তুমি যদি রবীন্দ্রনাথের সাথে নজরুলকে কম্পেয়ার করো, রবীন্দ্রনাথ যতটা কল্পনা বিলাসী, যতটা নরম সুরে কথা বলেন, তার প্রতিবাদও যতটা কাব্যিক, নজরুল সেখানে একটু ভিন্ন সত্তার মানুষ। তো একজন কবি সাহিত্যিকের মেধা, মনন, চিন্তার জগৎ তৈরি করে তার শৈশব, কৈশোর, যৌবনকালের বাস্তবতা, পারিপার্শ্বিকতা, তার জীবনের বিচিত্র অভিজ্ঞতা। এই জন্য নজরুলের কলমে আমরা আগুন দেখি। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বিদ্রোহী পড়বো, তখন আরো বুঝতে পারবা। এরপরে আসো কর্মজীবনে, যে মসজিদের ইমামতি, লেটুর দলে যোগদান, বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা, নানান কিছু তিনি করছেন।
বিশ্বযুদ্ধ যখন চলছে তখন 17 খ্রিস্টাব্দে 49 নম্বর বাঙালি পল্টনের সৈনিক হিসেবে যোগদান করেছেন। এবছরই কোথাও যেন ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, সম্ভবত ঢাবিতে বন্য কোথাও। এরপরে সাহিত্যের বৈশিষ্ট্য আমরা জানি, তিনি হচ্ছে বিদ্রোহী কবি, তারপরেও তিনি কোমল আবার দরদি মন দিয়ে সাধারণ বঞ্চিত মানুষের পাশেও তিনি লিখছেন। বিদ্রোহী কবিতা যখন তুমি পড়বা, বিদ্রোহী কবিতার মধ্যেই দেখবা তার দুইটা দিক আছে। একদিকে তিনি প্রলয়ঙ্কারী, ধ্বংসাত্মক, সব চুরমার করে দিবেন। চুরমার করে দিয়ে কি করবেন? ধ্বংস করে এই ধ্বংসের পৃথিবীকে তিনি রেখে দিবেন না, সেখানে একটা মানবতার পৃথিবীকে তিনি আবার প্রতিষ্ঠা করবেন, একটা সৌন্দর্যের ভালোবাসাপূর্ণ জগৎকে তিনি এখানে প্রতিষ্ঠা করবেন। সো একদিকে তিনি যেমন দুষ্টের দমন করবেন, আরেকদিকে তিনি শিষ্টের লালন করবেন বা পালন করবেন, এটা হলো তার কাজ। এর জন্য তিনি বিশ্বের সমস্ত খারাপ জিনিসকে ধ্বংস করে দিয়ে ভালো জিনিসকে সেই জায়গায় লালন করতে চান, এই কথাগুলো আছে। এরপরে আসো সাহিত্য জীবন। সাপ্তাহিক বিজয়ীতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1921 সালে। তারপরে তার কবি খ্যাতি ছড়ায় পড়ে। এরপরে তিনি হচ্ছে লাঙ্গল, নবযুগ, ধূমকেতু এরকম পত্রপত্রিকায় কাজ করেছেন। হচ্ছে তিনি উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ এগুলোও লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখায় তার লেখালেখি আছে। সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ দেখো, উপন্যাসের নাম, গল্প গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, নাটকের নাম আছে। নিজের মতো করে একবার করে পড়ে নিবা মিনিমাম। এরপরে আসো বিশেষ তথ্য। ভারত সরকার তাকে পদ্মভূষণ দিছে। পদ্মভূষণ কেন দিছে? তাদের দেশের সাম্মানিক একটা উপাধি। উনি জন্মগতভাবে ইন্ডিয়ার নাগরিক ছিলেন, এই জন্য তাকে ভারতীয় সরকার পদ্মভূষণ দিছে। তো আমাদের জাতীয় কবি তিনি কেমনে হইলেন? স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে তাকে নিয়ে আসা হয়েছে, আমাদের দেশের জাতীয়তা তাকে দেয়া হয়েছে, নাগরিকত্ব দিয়ে আমাদের জাতীয় কবির ঘোষণা তারা দেয়া হয়েছে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমাদের তো এই ভূখণ্ডের মানুষ ছিলেন অনেকে, তাদেরকে না দিয়ে ওনাকে কেন জাতীয় কবি করা হইলো? এটা অমীমাংসিত প্রশ্ন, এটা একবারে সঠিক উত্তর আনা সম্ভব না। তবে যেটা প্রচলিত উত্তর বা ঘটনা সেটা আমি তোমাদের বলছি। সেটা হলো এমন, নজরুলের লেখা এই বাঙালি মানুষকে চিরকালই, তার যখন থেকে লেখা তখন থেকেই প্রচন্ড হচ্ছে তোমার উদ্বেলিত করছে, এটা বলতে পারো। মুক্তিযুদ্ধের সময় তার লেখা, তার বিদ্রোহের গানগুলো আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রেরণা দিছে। আবার একজন বাঙালি হিসেবে তিনি শোষণ, নিপীড়ন, বঞ্চনা সবকিছুকে ছিঁড়ে ফেলতে চাইছেন। তো সেই বাঙালির জন্য পৃথিবীতে একটা ভূখণ্ড হয়েছে, নাম বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গ বাঙালিরা থাকে, কিন্তু এটা বাঙালিদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড না, এটা বড় রাষ্ট্র ভারতের একটা অংশ বা রাজ্য। তো যে বাঙালির মুক্তি, মানবতার মুক্তি তিনি চাইলেন, যে বাঙালির জন্য তিনি একদম সামনে থেকে বুকে বুলেট নিয়ে কথা বললেন, সে বাঙালির একটা ভূখণ্ড হয়েছে পৃথিবীতে। সো ওই ভূখণ্ডের জাতীয় কবির মর্যাদা পাওয়ার অধিকার তার আছে। হতে পারে তার জন্মটা ওই পাশে হয়েছে, বর্ধমানে, বাট তিনি তো বাঙালির মানুষ, বাঙালিকে ধারণ করেছেন, বাঙালিত্বকে ধারণ করেছেন, এই জন্য তাকে আমরা জাতীয় কবির মর্যাদা দিছি। এটা হতে পারে একটা ভালো উত্তর। এরপরে আসো উপাধি। ঢাবি থেকে তাকে রিলিট দেওয়া হয়েছে 74-এ। তিনি 43 বছর বয়সে অসুস্থ হন, তারপর থেকে তিনি আর কথাবার্তা বলেননি। 43 বছর বয়স মানে 1942 সালে। আর মারা গেছেন হচ্ছে 1976 সাল 29 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে। এরপরে আসো আমরা মূল টপিকে চলে যাব। তার আগে তোমাদের কিছু প্রশ্ন নিতে চাই। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? থাকলে একটু বলো, যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে একটু বলতে পারো। তিনি ব্রিটিশদের পক্ষে প্রথম বিশ্বযুদ্ধ করে কেন ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছেন? আজকে যে তোমার শত্রু, পরে সে তোমার বন্ধু হতে পারে। আজকে যে বন্ধু, পরে সে তোমার শত্রু হতে পারে, ভিন্ন ব্যাপার। তুমি কোন চোখে দেখছো, কি দেখতেছো, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? ডিলিট কেন দেয়া হয়? এটা একটা সাম্মানিক, সম্মানের উপাধি। এটা সম্মানের উপাধি, ডক্টর অফ লিটারেচার, এই অর্থে ডিলিট। তাকে কে বাংলাদেশে আনেন? তাকে বাংলাদেশে আনেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কি রোগ হয়েছিল? দুরারোগ্য রোগ। এককভাবে রোগের নাম নির্ণয় করা মুশকিল, তখন সেই চিকিৎসা ছিল না। তার মস্তিষ্কের সমস্যা ছিল, তিনি কথা বলতেন না, আর হচ্ছে লেখালেখি করেন না এরপরে। তবে অনুভূতি একেবারে নষ্ট হয়ে গেছিল এমন না, তার সামনে তার গান টান গাইলে তিনি খুশি হইতেন। ঠিক আছে, এরকম বহু ইতিহাস আছে, ঘটনা আছে। না কথা বলতে পারে না, লিখতেও পারেন না, ওই এরপর আর তিনি লেখেন নাই। তার সাহিত্য জীবন তো 23 বছরের। ব্যাপারটা বুঝো। 1899 সালে তার জন্ম, তাই না? আর আমরা ধরে নিলাম যে 1920 সাল থেকে তিনি লেখালেখি করছেন। আর 1943 সালে তার যেহেতু 43 বছর বয়সে তিনি অসুস্থ হয়েছেন, মানে 42 সালে,
তার লেখালেখি বন্ধ। তাহলে এখানে কত বছরের সাহিত্য জীবন? মাত্র 23 বছর তিনি লেখালেখি করছেন। এই 42 সাল থেকে শুরু করে 76 সাল পর্যন্ত তিনি আর লেখালেখি করেন নাই, কথাও বলেন নাই। তুমি যদি বিপরীতে রবীন্দ্রনাথকে দেখো, রবীন্দ্রনাথের সাহিত্য জীবন প্রায় 65 বছরের। রবীন্দ্রনাথ 1861 সালে জন্মাইছেন, 1941 সালে মারা গেছেন। 80 বছরের জীবন এটা। এর মধ্যে 15 বছর বয়সে তার বনফুল প্রকাশিত হয়েছে। 15 বছর বয়স মানে হচ্ছে 1861, তাইলে 1875, 76, তাই তো? যদি 15 বছর ধরি আমরা, তাহলে 1876 থেকে তার লেখালেখি শুরু। এখন তুমি হিসাব করো, 1876 থেকে যদি 1941 সাল পর্যন্ত তিনি লেখালেখি করে থাকেন, তাহলে 65 বছর প্রায়, তাই না? অর্থাৎ 80 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে তো হয় 65 বছর। সো রবীন্দ্রনাথের সাহিত্য জীবনকে তুমি যদি ধরো, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন প্রায় 65 বছর, আর নজরুলের সাহিত্য জীবন প্রায় 23 বছর। সো নজরুল যদি আরো সময় লিখতেন, প্রায় 3 গুণ বেশি, হয়তো আমরা অনেক কিছু তার কাছ থেকে পাইতাম। অনেকে বলে তার অসুস্থতার জন্য রবীন্দ্রনাথ দায়ী, কি সত্য না? এগুলো ফালতু কথা, এগুলো টোটালি ভুল কথা। তার অসুস্থতার জন্য রবীন্দ্রনাথ দায়ী না। তার অসুস্থতার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, এটা যদি তাকে কেউ অসুস্থ করে থাকে আর কি, এটা ব্রিটিশরা করতে পারে, কারণ ব্রিটিশরা ভণ্ড ছিল। নজরুল যখন কবি হিসাবে উঠতে, সমাজে অনেক সমালোচক গোষ্ঠী ছিল নজরুলের, যারা তাকে কবি হিসাবে স্বীকৃতি দিতে চায়নি, যারা নজরুলের সমালোচক ছিল। ওই সময় নজরুলকে স্বীকৃতি দিয়েছিলেন সবার আগে রবীন্দ্রনাথ। নজরুল যখন জেলে বন্দী ছিলেন, নজরুলকে চিঠি দিয়েছিলেন রবীন্দ্রনাথ। নজরুল বলেছিলেন আমি অনশন করে মরে যাব। তো রবীন্দ্রনাথ তাকে চিঠি দিয়ে, টেলিগ্রাম করে বলছিলেন, তুমি অনশন করে মরলে সাহিত্যের কি হবে? তোমাকে বেঁচে থাকতে হবে, অনশন করো না। রবীন্দ্রনাথ তার নিজের লেখা গীতিনাট্য বসন্ত উৎসর্গ করেছিলেন নজরুলকে। নজরুল তখন ইয়াং, 22-23 বছর বয়স, উঠতে, আর রবীন্দ্রনাথ তখন মুরব্বী, প্রায় 60 বছর বয়স। তো নজরুল সেই খুশিতে যে বিশ্বকবি আমাকে এত ভালোবাসে, গুরুদেব এত পছন্দ করে, নজরুল তখন জেলে বসে লিখলেন, আর সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর মুখ হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে। সো নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে বৈরিতা ছিল না, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহের সম্পর্ক ছিল। বুঝছো? আসো তাহলে আমরা টপিকে চলে যাই নাকি? ওকে। যৌবনের গান, এটা মূলত একটা ভাষণ, এটা কথিকা। উনি একটা ভাষণ দিয়েছিলেন একটা তোমার হচ্ছে সংগঠনে আমন্ত্রিত হয়ে, ওই ভাষণটাই হচ্ছে এটা, সোজা কথায়। এখন আমরা বুঝবো যে যৌবনের গান বলতে উনি কি বুঝাইছেন, যৌবন মানে কি বুঝাইছেন, গান মানে কি বুঝাইছেন। এখন তোমাদের তো সমস্যা আছে, তোমরা বুঝো কম, লেখো বেশি, বুঝতে পারছো? এবং তোমাদের ভালো প্রশ্নে মনোযোগ কম, আজে বাজে প্রশ্নে মনোযোগ বেশি। এখানে আমি দেখি চ্যাট বক্সে যা যা লিখো আর কি। তো আল্লাহর ওয়াস্তে একটু লেখো কম, বোঝার চেষ্টা করো। যৌবন বলতে এখানে কবির যে ডেফিনেশন সেটা হচ্ছে এই, যে বয়স, যে সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারে, সত্যকে সত্য বলতে পারে, মিথ্যাকে মিথ্যা বলতে পারে, শোষণের বিপক্ষে কথা বলতে পারে, সেটা হচ্ছে যৌবন। বার্ধক্যকে কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এখানকার লাইন আছে এরকম, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এর অর্থ হচ্ছে এটা, উনি এটা বুঝাইছেন, যদি এমন হয় কোনো মানুষ যিনি তরুণ, বয়স 25, কিন্তু অন্যায়কে অন্যায় বলে না, অন্যায় মেনে নিয়ে চুপ থাকে, তাহলে অ্যাকচুয়ালি সে হচ্ছে বৃদ্ধ। কারণ তারুণ্যের ধর্মই হচ্ছে এটা, সে উচ্ছল হবে, সে হবে সৃষ্টিশীল, সে হবে অন্যায়ের প্রতিবাদী। কোন মানুষের বয়স যদি হয় 60 বা 65, কিন্তু তার মধ্যে যদি তেজ থাকে, উনি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারেন, তিনি যদি পৃথিবীকে নতুন ভাবে গড়তে আগ্রহী হয়ে থাকেন, তিনি যদি মানবতার জন্য জীবন দেওয়ার জন্য যদি তিনি প্রস্তুত থাকেন, তাহলে তিনি যুবক। নজরুলের সঙ্গ অনুযায়ী তারুণ্যের ধর্মই এটা, যে তারুণ্য অন্যায়কে প্রশ্রয় দেবে না। যৌবনের কর্মকাণ্ডই এটা, যে সে অন্যায়কে দূর করে দিবে, সে সমাজের শোষণ বঞ্চনাকে ধ্বংস করে দিয়ে সুন্দর সমাজ গড়বে। বুঝতে পারছো কথাটা? সে পৃথিবীকে এক্সপ্লোর করবে, সে জানবে, সে আবিষ্কার করবে, সে মানবতার জন্য যত কঠিন চ্যালেঞ্জ আছে সবকিছু নিবে। এটা হচ্ছে যৌবনের ধর্ম। সো এই ধর্ম যার মধ্যে আছে সেই হচ্ছে যুবক, যার মধ্যে নাই সে যুবক না। বুঝতে পারছো? এই জন্য ইসলামেও আসছে যে আমাদের জীবনে যত বয়স আছে তার মধ্যে সব থেকে দামি বয়স হচ্ছে যৌবন।
যে বয়সের আমাদের তো অনেকগুলো স্তর আছে। প্রথমে আমরা যখন জন্মাই শিশুকাল, শৈশব, তারপরে বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, লম্বা সময় ধরে চলে, তারপরে বার্ধক্য, তারপরে প্রৌঢ়ত্ব। আলাদা করে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন যে তোর যৌবনকাল তুই কোন কাজে ব্যবহার করছস। বুঝতে পারছো? একজন যুবক যদি সে তাহাজ্জুদে দাঁড়ায়, সে ঠান্ডা পানিতে উজু করলে সমস্যা নাই, সে তার গায়ে শক্তি আছে, সে ধরো নফল নামাজে সে চাইলে মানে এক রাকাত এক পারা কোরআন শরীফ পড়তে পারবে। কিন্তু যিনি বয়স্ক মানুষ, 70 বছর বয়সী, তার জন্য সেটা সম্ভব নাও হইতে পারে। তো যুবকের পাপ করার সামর্থ্যও বেশি, সব কামানোর সামর্থ্যও বেশি। এই জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য যুবকই উপযুক্ত। তো এই জন্য যৌবন এটা আল্লাহর দেওয়া নেয়ামত। তো তুমি এই সময়টা হচ্ছে সব থেকে শাইনিং টাইম। সো এই জন্য এটাকে আলাদা করে জিজ্ঞেস করা হবে। আর যৌবন এমন এক টাইম যেটা দিয়ে তিনি এখানে সমাজকে গড়তে বলছেন। এখন প্রশ্ন হইলো, তাহলে পড়লে তো কঠিন লাগে কেন? কঠিন লাগে এই কারণে, কবি সাহিত্যিক তো সোজা করে কইতে পারে না, সহজ কথাও তারা কঠিন করে বলে, এটা হলো মূল কথা। এজন্য তোমার পড়লে কঠিন লাগে, আর কিছু না। আমি আছি তো, সহজ করে দিব। মূল বক্তব্য বুঝছো? ওকে, গুড। এখন আসো আমরা টপিকের ভিতরে চলে যাই। আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে, যাহারা কর্মী নন ধ্যানী, যাহারা মানব জাতির কল্যাণ সাধন করে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা, তোমাদের এফআরসির যে গ্রুপ আছে আমাদের ফেসবুকে, হ্যাঁ, তোমাদের এফআরসির যে গ্রুপটা আছে ওইখানে আমি তোমাদের বাংলা নিয়ে কি কি প্রবলেম আছে এটা জানার জন্য এটা পোস্ট করছি। বুঝছো? তোমরা বাংলায় কি কি প্রবলেম ফেস করতেছো এটা জানার জন্য এটা পোস্ট করছি। তোমরা ওইখানে অনেকে কমেন্টে তাদের প্রবলেম গুলো বলছে, আমি সেগুলো দেখছি। সো এখনো সেই কমেন্ট আছে, তোমরা চাইলে ওই আমি আরেকটা আজকে বলছি যে আমি এগুলোর উত্তর দেব, 2টা পোস্ট আছে আমার, তোমরা চাইলে ওইখানে গিয়ে তোমাদের সমস্যাগুলো কি বলতে পারো। যদি দেখো অন্য কেউ লিখছে আর লেখার দরকার নেই, আর যদি দেখো যে নাই তাহলে তুমি লিখে দিয়ে আইসো। বুঝছো? আমি আজকে রাত থেকে অথবা কালকে থেকে ধারাবাহিকভাবে 2-3টা পর্বে ভাগ করে করে তোমার বাংলার প্রবলেমগুলোর কি সমাধান হইতে পারে সেটার উপরে তোমাদের গ্রুপে ইনশাল্লাহ লিখে দেব। বুঝছো? আর অলরেডি কিছু লেখা আছে ইন জেনারেল তোমার শারীরিক, মানসিক, আত্মিক শান্তি অশান্তির বিষয় নিয়ে, জীবনের চ্যালেঞ্জ কেমনে মোকাবেলা করতে হয়, আমার পার্সোনাল আইডিতে আছে ওইগুলা। এটা ওইখান থেকে পড়ে নি, ওইটা আর এখানে লিখতে পারবো না, অনেক লেখা হয়ে যাবে। তো তোমাদের জন্য ইনশাল্লাহ তোমাদের গ্রুপে আমি 2-3 পর্বে তোমাদের প্রবলেম যা আছে সেটার উপরে ডিপেন্ড করে আমি লেখার চেষ্টা করব। হ্যাঁ, দোয়া রাখো। আসো, আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদের দলে, যাহারা কর্মী নন ধ্যানী, যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। উনি বলছেন, আমি এখন এটা বলতে চাই যে আমি সেই দলে, 2টা দলের মানুষের কথা তিনি বলছেন, যে একজন মানুষ হচ্ছে কর্মী আর আরেকজন মানুষ হচ্ছে ধ্যানী। এই ধ্যানী মানে হচ্ছে ধরতে পারো নেতা টাইপের মানুষ আর কি। হ্যাঁ, নেতা টাইপের মানুষ এই অর্থে যিনি সত্যিকার অর্থে চিন্তার দ্বারা ইনোভেশনের মাধ্যমে মানুষকে আইডিয়া দিয়ে সমাজের উপকার করেন। বুঝতে পারছো? পৃথিবীতে সব থেকে দামি জিনিসের নাম হচ্ছে আইডিয়া। উনি বলছে আমি যুবক, তবে আমি এখন আর মাঠ পর্যায়ের কর্মী না, আমি এখন ধ্যানী। আমি এখন আমার চিন্তার দ্বারা তোমাদেরকে উপকার করতে চাই। বুঝতে পারছো? এবং এটাকে তিনি কম্পেয়ার করছেন, আমরা গায়ের শক্তিটা দেখি কিন্তু শক্তির পেছনে যে রক্তের অবদান আছে সেটা দেখি না। উনি বলছেন আমি সে রক্ত হয়ে সামনের শক্তিকে আরো বুস্ট করে দিতে চাই। আমরা ফুলের সুগন্ধটা দেখি কিন্তু ফুলের ভিতরে যে মাটির মমতা আছে, মাটির রস আছে সেটা আমরা দেখি না। আমি ফুলের সুগন্ধের পেছনে মাটির রস হইতে চাই, আমি শক্তির পেছনে রক্তের ধারা হইতে চাই। আমি এখন আর কর্মী নই, আমি এখন ধ্যানী। আমি ইনোভেশনে বিশ্বাস করি, আমি আইডিয়া এবং চিন্তার দ্বারা সমাজকে অগ্রগামী করতে চাই। ওকে, তারপরে আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। যেহেতু আমি কবি, কবিরা তাদের মধ্যে এমনও হয় যে ধরো আমি ভুলে গেছি নামটা, মনে পড়ছে, বুলবুল আহমেদ
রাইসুল ইসলাম আসাদ। বুলবুল আহমেদ এখানে একজন কবি, আর রাইসুল ইসলাম আসাদ হলো চোর। একটা নাটকের কাহিনী এটা। ওই যে লাল ষোলো উপন্যাসের যে মজিদ ক্যারেক্টার যিনি করছেন উনি রাইসুল ইসলাম আসাদ। সো একা বাড়িতে কবি বসে আছে, কবিতার লাইন মিলাইতে পারতেছে না। ওই বাড়িতে আসাদ চুরি করার জন্য ঢুকছে। তো আসাদের উদ্দেশ্যই হলো, আমি অনেক ছোটবেলায় দেখছি পৃথিবীতে নাটক, তার উদ্দেশ্য হলো চুরি করতে গিয়ে ইচ্ছা করে ধরা পড়ে, ঢুংঢাং করে ঘরের ভিতরে আওয়াজ করে, তারপরে ধরে পুলিশে দিয়ে দেয়। জেলে গেলে কোনো কাজ কাম নেই, বসে বসে খাওয়া। জেলে ঢোকার জন্য সে চুরি করে। এখন সে শীত কাটছে, আওয়াজ করতেছে, কবি এরকম করে ধ্যান করে বসে আছে, সে কিছুই লিখতেছে না, কবিতার লাইন তার মাথায় আসে না। তো আসাদ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এই বাড়িতে কেউ আছে কিনা, তাকে এসে ধরে কিনা, কেউই ধরে না। শেষমেশ নিজেই গিয়ে কবির সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, আমি আপনার শীত কাটছি। তো কবি তাকায় আছে। আমি জিনিসপত্র ভাঙছি, কবি তাকায় আছে। আমি একজন চোর, আমারে ধরে নেন, কবি তাকায় আছে। হঠাৎ করে কবি বলতেছে, আমি জানতাম তুমি আসবে। অর্থাৎ তার কবিতার লাইন ঢুকে আসছে মাথায়, চোর দেখা। বুঝতে পারছো? এটা কবির কাছে কবিতার লাইন। আর চোরে বলতেছে, আপনি জানতেন আমি আমু। আর কবি তার আপন মনে আন মনে কবিতার লাইন বলে যাচ্ছে, আমি জানতাম তুমি আসবে, এই সেই বলে কবিতার লাইন বলতেছে। তো পরে কবি বিরক্ত, মানে মানে চোর বিরক্ত ওই জায়গা থেকে হন হন করে বের হয়ে চলে গেছে। পাগলের পাল্লায় পড়ছি, আমি একজন চোর, আমারে ধরে পুলিশে দেয় না। কবিদের ধর্ম হলো এমন, 10 দিনের পর দিন যাবে তার মধ্যে কবিতা আসবে না। আবার হঠাৎ যখন আসবে একেবারে বন্যার পানির মতো আসে কবিতা। বিদ্রোহী কবিতা এত বড় সাইজের কবিতা, তুমি তো বিদ্রোহী কবিতার 3 ভাগের 1 ভাগ তোমার বইতে পাও। বিদ্রোহী কবিতা 150 লাইন, তুমি পাও কত? প্রায় মনে হয় 57 কি 58 লাইন তোমার বইতে। এটা 149 লাইনের দীর্ঘ কবিতা। শুনি বলছে, আমি তো কবি, আমার বনের পাখির মতো স্বভাব গান করার, ভাল লাগলেও গাই, না লাগলেও গাই। বায়স ফিঙ্গে, বায়স মানে কাক, ফিঙ্গে মানেও একটা পাখি, কাকের মতোই কালো, খুব শিকারী পাখি। তারা যখন বলছে কাক এবং ফিঙ্গে যখন গানের পাখি কোকিলকে তাড়া করে, তার তীক্ষ্ণ চঞ্চ বা ঠোঁট দিয়ে যখন আঘাত করে, তখন এক গাছ হইতে অন্য গাছে উড়ে গিয়ে সে গান ধরে। তার হাসিতেও গান, তার কান্নাতেও গান। অর্থাৎ কোকিল হাসলেও গান গায়, কোকিল কাঁদলেও গান গায়। কোকিলের আনন্দ বেদনা দুইটার ভাষাই হচ্ছে গান। আর আমি তো কবি, আমার আনন্দ বেদনা দুইটার ভাষাই হচ্ছে কবিতা। আমার দুটার ভাষাই হচ্ছে গান। গান মানে এখানে তার সৃষ্টিশীলতা। সে গান করে মনের আনন্দে, মানে কোকিল গান করে মনের আনন্দে, যদি তাহাতে কাহারো অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব। বলছে কারো তন্দ্রা, কারো ঘুম যদি ভেঙে যায়, সেটা দৈব, এখানে তার কোনো হাত নাই, এটা একান্তই দৈব, এটা এমনিতেই ঘটতে পারে। কারো অলস তন্দ্রা মোহনিদ্রা যদি টুটিয়া যায়, সেটা একান্তই দৈব। অর্থাৎ আমি যে কবি, আমি যে কবিতা লিখি, আমি যে গান গাই, তার দ্বারা যদি কারো ধ্যান ভঙ্গ হয়, তাতে আমার কোনো হাত নাই। এরপরে আসো, যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই। কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান, আমি যে গান গাই তাহা যৌবনের গান। যৌবনের সীমা পরিক্রমণ আমার এখনো কি হয় নাই, শেষ হয় নাই। কাজে আমি যে গান গাই সেটা কিসের গান? সেটা যৌবনের গান। যৌবনের সীমা পরিক্রমণ মানে আমার বয়সটা যুবকের বয়স, আমি এখনো যৌবনের সীমা অতিক্রম করে চলে যাই নাই। আমার গান, আমার বৈশিষ্ট্য যুবকের বৈশিষ্ট্য। তারুণ্যের ভরা বাদরে যদি আমার গান জোয়ার আনিয়ে থাকে, তাহা আমার অগোচরে যে চাঁদ সাগরে জোয়ার জায়গায়, সে হয়তো তার শক্তির সম্বন্ধে আজও না ওয়াকিফ। বলছে আমার গান যদি তরুণদেরকে জাগায় থাকে, আমি তো জানি না যে আমার গান তোমাদেরকে জাগাইছে। চাঁদের আকর্ষণে সমুদ্রের পানি ফুলে উঠে, চাঁদ তো জানি না, তা আকর্ষণে ফুলে উঠছে। আমি আমার স্বভাব অনুযায়ী গান লিখছি, কবিতা লিখছি, তার দ্বারা তোমরা যদি ইনফ্লুয়েন্স হয়ে থাকো, আমি জানি না যে তোমরা এই জন্যই হয়েছ। যদি হয়ে থাকো, এটা আমার জন্য সৌভাগ্যের। আমি বক্তাও নহি, আমি কম বক্তার দলে। বলছে আমি বেশি বক্তব্য দিতে পারি না, আমি ছোটখাটো টাইপের বক্তা। এক ধরনের বক্তা আছে পলিটিক্সে, তাদেরকে বলা হয় ডেমাগগ। তোমরা ইংলিশে শব্দটা শুনে থাকবো হয়তো, বা ডেমাগগ। ডেমাগগ মানে হচ্ছে যারা কথার দ্বারা মাথায় রাখে, কাজের বেলায় ঠন ঠন, অতি কথা, কিন্তু কাজ করতে পারে না। বিরোধী দলে থাকলে মনে হবে দেশ উল্টায় ফেলাইতেছে, কিন্তু তার একটা মন্ত্রণালয়ের মন্ত্রী বানায় দিলে লবডঙ্কা। এমন আছে, এমন নেতাকে বলা হয় ডেমাগগ। তো বলছে আমি ওই রকম বক্তা না, আমি কম বক্তার দল, আমি কম কথা বলি। বক্তৃতা যারা দিগ্বিজয়ী, অর্থাৎ অনেক বড় বড় বক্তব্য দিতে পারেন, বক্তিয়ার খলজির মতো যারা বিখ্যাত, তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করে আসে বলিতে পারি না, তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষা আমরা বেশি অভিভূত হইয়া পড়ি। মানে বক্তিয়ার খলজির
এবং লক্ষণ সেনের ঘটনা টাইনে আনছে। তোমরা জানো 1204 সালে যখন লক্ষণ সেনের প্রাসাদে বখতিয়ার খলজি তার বাহিনী নিয়ে ঢুকে, মাত্র 18 জন নিয়ে ঢুকছে, ঢোকার পরে লক্ষণ সেন ভয়ে পালায় চলে গেছে। তো বলছে বখতিয়ার খলজিকে দেখা লক্ষণ সেন যেরকম পালায় চলে যায়, বক্তৃতার মধ্যে যারা খুব ফেমাস তাদের তুলনায় আমি নগণ্য। অর্থাৎ যারা বেশি বক্তব্য দিতে পারে তাদেরকে তিনি বখতিয়ার খলজির মতো বলছেন, আর উনি নিজে বক্তব্য দিতে পারেন না বলে নিজেকে বলছেন লক্ষণ সেনের মতো। বলছে বক্তৃতার মধ্যে যারা দিগ্বিজয়ী, খুব বেশি বক্তব্য দিতে পারেন, তাদের বাক্যের কথাবার্তা একেবারে বানের জলের মতো, কোথা দিয়ে আসে সেটা জানি না, সেটা দেখা লক্ষণ সেনের থেকে আমি বেশি ডরায়া যাই, আমি বেশি ভয় পেয়ে যাই, আমি খুব সামান্য নগণ্য। তাহাদের বাণী আসে বৃষ্টির ধারার মতো অবিরল ধারায়, আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীর ঝর্ণা ধারার মতো। বলছে সত্যিকারের রাজনৈতিক নেতা যারা, তারা মাঠ গরম করে ফেলতে পারে, আমি তো কবি, আমার বাণী ঝর্ণার বাণীর মতো, পানির মতো। ছন্দের দুকুল প্রাণপণে আক্রিয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। ঝর্ণার পানি যেরকম ওই রকম, বলছে আমার কথাবার্তা গুলো আসে ছন্দের মতো করে। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। বড় বড় নেতা যাহারা বক্তব্য দিয়ে মানুষের কান জ্বালাভালা করে ফেলতে পারে, যারা কথার দ্বারা ইনফ্লুয়েন্স করতে পারে, আমি তাদের বহু পশ্চাতে। আমি কথার দ্বারা নই, আমি চিন্তার দ্বারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাই। ক্লিয়ার? সহজ লাগতেছে? না ওয়াকিফ মানে কি? অবগত নয়, জানে না এমন। আমি কি এর হইতে পারবো না? এফআরসি গ্রুপে সবাই পারবা, তোমরা সবাই পারবা। আপনার আইডির নাম কাউসার ভাই, আমার যে নাম সেই নামই, তা গেলেই তো পাবো ওখানে। কাউসার আহমেদ, KAWSARAHMED। ওকে, আমার নাম কি? আমার যেটা নাম এটাই নাকি? আমার আইডির নাম হবে এঞ্জেল মারিয়া। তোরা কি চাস? নাকি নীল আকাশের তারা? এই জঙ্গলির দল, এই নাম দিয়ে আইডি খুলবো? আমি এই জাতীয় নামের রিকোয়েস্ট আসলে আমি অ্যাকসেপ্টই করি না। নীল আকাশের তারা, হ্যাঁ। আমার এলাকার আমার দূর সম্পর্কের ভাগিনা হয় এক ছেলে, ওর একটা আইডির নাম আমার মনে পড়ে প্রসঙ্গে আসলেই। ওর আইডির নাম ছিল এই পৃথিবীর মানুষ আমাকে কাঁদালো। ঠিক আছে, ও সারাদিন মাঠে কাজ করে, সেলো মেশিন চালায়, এই পৃথিবীর মানুষ নাকি ওরে কাঁদাইছে। জঙ্গলি গুনানকার। তখন তোদের মানে মনে হয় যে আমি আমার আইডির নাম দিব নীলাকাশের তারা, নাকি না মেঘে ঢাকা চাঁদ, এসব করতে পারি আমি? মাস্টার না রে আমি? কাউসার আহমেদ। ওকে, আচ্ছা, তারপরে আয় চিনপুরের রাজকুমার। হ্যাঁ, হলুদ লাইনগুলো গণধনমূলক প্রশ্ন না, হলুদ লাইনগুলো একটু গুরুত্বপূর্ণ বলে হাইলাইট করা হয়েছে, আর কিছু না। ওকে, তো বলছে যারা বক্তব্য দিয়ে দুনিয়া কাঁপায় দেয়, পদ্মা নদী, ভাগীরথী নদী, এগুলো নদী, এসব নদীর স্রোতের মতো খরস্রোতা, খুব জোরালো যাদের বাণী, আমি তাদের বহু পশ্চাতে। এরপরে আসো, আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান, তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করে সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তার স্তবগান গাহিয়াছি। তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা, রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত, যৌবন সূর্য যথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তরা নিশিথিনীর সেই তো লীলাভূমি। এখন নজরুলের সমস্যা হইলো মাঝে মধ্যে এমন সব কথা বলে, এগুলোর ব্যাখ্যা ছোট পোলাপানরা দেওয়া যায় না, দিলে পোলাপান বুঝে না। দেখো, বলছে যে তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। জবা কুসুম সংকাশ, অর্থাৎ জবা ফুলের মতো তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তাহার স্তবগান গাহিয়াছি। এই কথা ইন্টারের ছেলেপেলেদের বোঝানো যাবে না, বুঝবে না। এটা আমি যেদিন ফ্রি ক্লাস নিতে গেছি, সেদিন আমি ডেনে বেকায়দায় পড়ছি। এটা বড়দের জন্য। প্রথম মানবকে
প্রথম মানব সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। প্রথম মানবকে পৃথিবীর আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম কাকে সালাম দিয়েছিলেন, কাকে কার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। বুঝছো কথাটা? এই জন্য হাদিস আছে যে আমি আপনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি ভুল না করি হাদিসটা এরকম। এখন অবশ্যই হাদিস নিয়ে বাংলাদেশের হুজুরদের মধ্যে কিছু কিছু বিতর্কও আছে। কেউ কেউ বলতেছে এটা সহি হাদিস না, মৌজু হাদিস, বানানো হাদিস। আবার ফকিরদের বড় একটা অংশ বলছে কথাটা সত্য, হাদিস মৌজু হইলেও কথা সত্য, কারণ আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, তারপরে বাদ বাকি কিছু। আদম যখন সেজদা অবস্থায় পড়েছিল, আদম যখন সেজদা থেকে মাথা তুললো, আরশে আজিমের উপরে আল্লাহ রাসূলের নূর মুবারক দেখেছিল। ওই জায়গায় যদি প্রবন্ধের মধ্যে দিয়ে কথা ঢুকায় ফেলে, আমি ইন্টারে বলাবান কেমনে বুঝাই এই কথা? বলাবান আসছে বাংলা পড়তে, আমি হাদিস কেমনে ধরবো? ধরলে তো বুঝবে না, এই জেনজি বলাবান হাফ প্যান্ট পরে ঘুরে। তখন আল্লাহর আরশে আজিমের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে তিনি দেখেছিলেন। বুঝতে পারছো? লম্বা ঘটনা আছে ভাই এগুলোতে, আমাকে নিও না, টাইম এক্সপান্ড হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তুমি সহজে এটা বুঝো যে প্রথম মানব আদম আলাইহিস সালাম যখন সৃষ্ট হয়েছিলেন, সৃষ্টি হওয়ার পরেই তিনি তারুণ্যের প্রতি, যৌবনের প্রতি, যৌবনের শক্তির প্রতি কি করেছিলেন? শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এভাবে থাকো, এটুকু থাকলেই হবে। আপনার জন্য এটা একটি প্যারা, আমি প্রথমবার বুঝতে পারছি মাসুমা। হ্যাঁ, বুঝতে পারলে ভালো, বুঝতে পারলে ভালো। তো আমি চেষ্টা করছি তোমার ধরা দেওয়ার জন্য আর কি, যাতে তোমরা এটা বোঝো, যাতে তোমরা এটা বোঝো, এই জন্য আমি চেষ্টা করছি ধরাই দেওয়ার। কারণ নজরুল, এই যে আমার পথ নামে যে একটা লেখা ছিল, যেটা তোমাদের সিলেবাসে না, আগের সিলেবাসে আছে, ওই জায়গার মধ্যে এই জাতীয় উচ্চমার্গীয় কিছু কথা লিখছে, যেটার ব্যাখ্যা ইন্টারে বোঝানো যায় না, ওরা বুঝতে পারে না। কারণ বয়সের একটা ব্যাপার আছে তো ভাই, তুমি নিতে পারো 10 কেজি, দিয়ে দিচ্ছি 40 কেজি, হবে না। উনি বলছেন তোমাদের বিদ্রোহ কবিতার মধ্যে আছে, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, মানে আমি নিজের কাছে ছাড়া কারো কাছে মাথা নত করি না। এবং আমার পথ লেখার মধ্যে একই কথা আছে যে আমি আমার কাছে ছাড়া কারো কাছে মাথা নত করি না। এখন প্রশ্ন হচ্ছে মাথা নত করা যায় কার কাছে? খেয়াল করে কথাটা, আমি আমাকে ছাড়া কারো কাছে মাথা নত করি না, তা আমার কাছে মাথা নত করা যায়। এখন মানুষ কি মানবিক সত্তার কাছে মাথা নত করতে পারে? পারে না তো। মানুষ মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। তাহলে আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, এই আপনারে বলতে কারে বোঝানো হয়েছে? এর দ্বারা বোঝানো হয়েছে নিজের ভেতরকার স্রষ্টার উপস্থিতিকে বোঝানো হয়েছে। নিজের ভেতরে স্রষ্টার উপস্থিতি আছে, এটাকে বোঝানো হয়েছে। এই জন্য আল্লাহ যে বলছে আমি মুমিনের কলবে থাকি, আমি যে মুমিনের কলবে থাকি, এই জন্য বলছে আমি আমার কাছে মাথা নত করি, মানে আমি আমার কাছে থাকা মহান রবের যে সত্তা, তার কাছে কুর্নিশ করতে পারি, তার কাছে মাথা নত করতে পারি, অন্য কারো কাছে আমি করতে পারি না। কথার অর্থ হচ্ছে এটা, বুঝাইতে পারলাম? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে বসায় রাখছেন 40 বছর। আদম আলাইহিস সালাম কথা বলে না, চুপচাপ মাথা নত করে বসে রয়েছে। আল্লাহ বলছে মাথা তুলো, কিছু বলো, তোমার সৃষ্টি করলাম, তুমি চুপ করে বসে রয়েছো। বাবা আদম মাথা তুলে বলছে ইয়া রব, আমি বলতে পারি কিন্তু আপনি অনুমতি দেন নাই, তা আমি বলি নাই। আল্লাহ খুশি হয়ে গেছে আদব দেখা, বাবা আদমের আদব দেখে আল্লাহ খুশি হয়েছে। খুশি হয়ে বলছে ও তুমি বলতে পারো, আমি অনুমতি দেই নাই, তার জন্য তুমি বলো নাই, অনুমতি দিলে বলবা। তুমি যে এই যে আদব দেখাইছো, তার জন্য আমি তোমার অতিরিক্ত অনেক কিছু দিচ্ছি, 3টা জিনিস দিয়ে দিচ্ছি। তোমার আমি জ্ঞানের চেম্বার দিব একটা অতিরিক্ত। পৃথিবীর সমস্ত মানুষের জন্য জ্ঞানের চেম্বার, সমগ্র সৃষ্টির জন্য জ্ঞানের চেম্বার একটা ব্রেন। আর মানুষের জন্য জ্ঞানের চেম্বার হবে 2টা, একটা হবে একটা ব্রেন, একটা হবে তার কল্ব, একটা হৃদয়। ব্রেন যেখানে গিয়ে শেষ হবে, হৃদয় সেখান থেকে শুরু হবে। তোমার জ্ঞানের চেম্বার দিয়ে দিলাম 2টা। তোমারে দিয়ে দিলাম আশরাফুল মাখলুকাত বানায়া, সমগ্র সৃষ্টির মধ্যে তুমি হয়ে যাবে শ্রেষ্ঠ। তৃতীয়ত তোমার দিলাম সুন্দর অবয়ব, তোমাকে সুন্দর আকৃতি দিয়ে বানাই দিলাম, সব থেকে সৌন্দর্য তোমার মধ্যে দিয়ে দিলাম। সূরা 3-এর 4 নম্বর আয়াতে এই কথাটা আসছে, আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। এই 3টা জিনিস তোমাকে আমি অতিরিক্ত দিলাম। এই জন্য বিবেক, যেটা জ্ঞানের দ্বিতীয় চেম্বার, এটা আল্লাহ পাক সরাসরি দিছে মানুষকে। এই জন্য বিবেক বা কলব, এটা হচ্ছে সৃষ্টিকর্তার দৈব বাণী, ইশারা। এই জন্য বিবেকের কথা শুনতে হয়, এখান থেকে যে সিগন্যাল আছে এটাকে মানতে হয়, কালবের কথাকে মানতে হয়। বুঝছো? আধ্যাত্মিক আলাপ সালাপ। নজরুল এই কথাবার্তাগুলো কবিতা ঢুকাই থইছে, বিদ্রোহীতে বলছে, আমার পথে বলছে, যে এখানে ঢুকাই দিছে। কারণ এটা বোঝানোর জন্য মিনিমাম অনার্স পাস পোলাপান হলে ভালো,
আর তোমরা হলো সেই জায়গায় হইলে ছোট মানুষ। বলছে জবা কুসুম সংকাশ, জবা ফুলের মতো তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করে নমস্কার করেছিলেন, যেমন করে প্রথম মানবের জাগরণ প্রভৃতি বিশ্বলীলা যন্ত্রের শ্রদ্ধা নিবেদন করিয়াছি আমি, বলছে আমিও ঠিক ওইভাবেই আজকে আপনাদের জন্য সেই শ্রদ্ধা নিবেদন করেছি, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝছো না বুঝো নাই? ওকে, এরপরে তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা, রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত, যৌবন সূর্য যথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশীথিনের সেই তো নীলাভূমি। অর্থাৎ সহজ কথা, তরুণ যেখানে যেখানে তারুণ্য নাই, যেখানে যৌবন নাই সেখানে দুঃখ আছে, সোজা কথা। যেখানে যৌবন নাই মানে যেখানে সংগ্রাম নাই, ফাইট নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নাই, সেখান থেকে দুঃখ শুরু হবে, সেখান থেকে তোমার ধ্বংস শুরু হবে। এই জায়গায় তেমন কোনো কঠিন কথা নাই, পুরা কথাটা সহজ আছে। আমি যৌবনের পূজারী বলিয়া, আমি যৌবনের কি বলে পূজারী কবি বলিয়াই যদি আমায় আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন, তা হইলে আমার অভিযোগ করিবার কিছু নাই। আপনাদের মহাদান আমি সানন্দে শিরনত করিয়া গ্রহণ করিলাম। বক্তব্যের মধ্যে বলছে আর কি, যে আমি যৌবনকে পছন্দ করি বলে যদি আপনারা আমাকে ভালোবাসেন, ফাইন, আমি আপনাদের সেই ভালোবাসা গ্রহণ করলাম, আপনাদের দলপতি হইয়া নয়, আপনাদের সহযাত্রী হইয়া। বলছে আমি আপনাদের নেতা হইতে চাই না, আমি আপনাদের একজন হইতে চাই। আর আমাদের এই তরুণদের মধ্যে কেউ নেতা নাই, আমরা সবাই সমান, আমরা সকলে মিলে এক সিদ্ধি এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই। বলছে আমরা প্রত্যেকে একটা চিন্তার উপরে, একটা ফিলোসফির উপরে প্রত্যেকে আমরা কি করতে চাই, বিশ্বাস স্থাপন করে বিকশিত হইতে চাই। আমাদের মধ্যে দলাদলি নেই। এরপর এখান থেকে এই প্রবন্ধের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা পাঠ শুরু হবে এখন। বার্ধক্য তাহাই, উনি বার্ধক্যকে ডিফাইন করতেছেন এই জায়গায়। হ্যাঁ, মন দিয়ে শুনবা। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয়, বিঘ্ন শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, তাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ পড়িয়া আঁকড়িয়া পড়িয়া আছে। বুঝছো, একেবারে মানে ওরাই দিছে আর কি, সোজা কথায় যদি বলি। বুঝে বার্ধক্য সেটাকেই বলবা যা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়ে থাকে। বৃদ্ধ তাহারাই যারা নতুন জিনিসকে, সহজ কথা, নতুনত্বকে, পরিবর্তনকে রিসিভ করতে পারে না। তোমাদেরকে দুটো উদাহরণ দিই। মনে রাখো, ইংলিশে প্রবাদ আছে, তোমরা পড়ছো, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এটা গড়ানো পাথরে কখনো ময়লা জমে না। এটা আমি কিংবদন্তির কথা বলছি, কবিতা পড়লেও বোঝা যায়, ওখানেও এটার বাণী আছে আর কি। মা বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ তুমি যদি গতির সাথে থাকো, সংগ্রামের সাথে থাকো, তুমি যদি পরিবর্তনকে রিসিভ করো, তুমি যদি নিজেকে সময়ের সাথে কাস্টমাইজ করো, পরিবর্তন করো, তুমি টিকে থাকবা। আর যদি তুমি পরিবর্তনকে রিসিভ করতে না পারো, তুমি ধ্বংস হবা। যদি তুমি সময়ের সাথে চলতে না পারো, ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, হ্যাভ টু, তোমাকে সময়ের সাথে চলতে হবে। যদি না পারো, তুমি ধ্বংস হবা। সৃষ্টির আদিকালের আদিম সভ্যতার মানব যারা সেই তখন কঠিন সময় পার করছে, গুহা মানব আজকের এত আধুনিক সভ্যতায় আসছে, পরিবর্তনের ভেতর দিয়ে আসছে। আর তুমি কোথাকার কোন সোল্টো উল্টো এসে বলতেছো পরিবর্তন তুমি চাও না। পরিবর্তনকে তোমার মানতে হবে, তবে সেটা যেন মানবিক ভাবে হয়, সেটা যেন ইতিবাচক ভাবে হয়, সেটা যেন মানুষের উপকারের নিমিত্তে হয়। সেই পরিবর্তন হওয়া লাগবে এবং সে সময়কে তোমার ধারণ করতে হবে। উনি এটাই বলছেন। বলছে বুইরা হচ্ছে তারা যারা মিথ্যার পুরাতন জিনিসকে আঁকড়ায় রাখে, তারাই হচ্ছে বৃদ্ধ, যারা সময়ের সাথে টাইমিং করে কুচকাওয়াজ করতে জানে না, যারা সংস্কারের পাষাণ স্তূপকে আঁকড়ে পড়িয়াছে, অর্থাৎ পুরাতন রীতিনীতিকে যারা ধরে রাখছে, তারাই হচ্ছে গিয়ে বুইরা, এরা বৃদ্ধ। এরপরে বলছে দেখো, বৃদ্ধ তাহারাই, বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বারুদ্ধ করিয়া পড়িয়া থাকে। বলছে নতুন সূর্য উঠছে দেখে যারা ঘুম ভাঙার ভয়ে পড়ে থাকে, তারাই হচ্ছে বৃদ্ধ। অর্থ এটাই বুঝাইছে যারা পরিবর্তনকে রিসিভ করে না। আলোক পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে। বলছে শিশুদের কোলাহলে বিরক্ত হয়ে যারা অভিসম্পাত করে, এর অর্থ শাব্দিক ভাবে নিলে হবে না। তারুণ্যকে যারা রিসিভ করে না, এই অর্থে নিতে হবে। জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে, অর্থাৎ পুরাতন সংস্কার যারা ধরতে ধরতে নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে। অতি জ্ঞানের অগ্নিমান্দে যাহারা কঙ্কালসা, নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করতে করতে যারা ধ্বংস হয়ে গেছে, বৃদ্ধ তাহারাই।
ইহাদের ধর্মই বার্ধক্য, তাদের ধর্মই হচ্ছে বার্ধক্য, থেমে থাকা। এরপরে আবার তিনি ডিফাইন করতে গিয়ে বলছেন, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। আপনি সবসময় বয়সের মাপ দিয়ে বার্ধক্য বুঝতে পারবেন না, যে মানে 60 বছরের বেশি হয়ে গেলে বৃদ্ধ, না, এরকম কিছু দিয়ে আপনি বুঝতে পারবেন না। কেন? দেখো পরে বলছে, বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। উর্দি মানে হচ্ছে পোশাক, ইউনিফর্ম। বলছে আমি যুবককে দেখছি যার বার্ধক্যের কঙ্কাল মূর্তি আছে তার পোশাকের নিচে। এর অর্থ হচ্ছে এটা মননে, মগজে, চিন্তায়, চেতনায়, হৃদয়ের দিক থেকে বুইরা। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। মেঘের আড়ালে যেমন সূর্য থাকে, এরকম বহু বৃদ্ধকে আমি দেখেছি তার মধ্যে যৌবন আছে। তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার নাই, তেজ নির্মেঘ, আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদর্য, অভনন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুড়ি তলে। কারবারটা দেখছো কি লেখছে রে ভাই, কেমনে পারে? বলছে তরুণ নামের জয় মুকুট শুধু তার। বলছে সেই একমাত্র তরুণ কে? যার শক্তি অপরিমাণ, যার মধ্যে প্রচন্ড শক্তি, যার গতিবেগ ঝড়ের মতো, যার তেজ হচ্ছে নির্মেঘ, আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। আষাঢ় মাস, আকাশে কোনো মেঘ নাই, দুপুরবেলা সূর্যের তেজের মতো তেজ যার মধ্যে আছে। বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, যার মধ্যে বিশাল উদারতা আছে, যার প্রাণ অফুরন্ত, অটল যাহার সাধন অধ্যবসায়ী, মৃত্যু যাহার মুড়ি তলে, যে মরতেও ভয় পায় না। আমি তারই কেবল যুবক মনে করি, এর বাইরে আমি কাউকে যুবক মনে করি না। এটা বয়সের ব্যাপার নয় রে পাগলা, এটা বৈশিষ্ট্যের ব্যাপার। মাথায় গেছে? কুচকাওয়াজ হচ্ছে প্যারেড করা। ভাষণটা পরে কে গল্প আকারে, এটা গল্প না, এটা ভাষণ, এটা প্রবন্ধ। তুমি এটাকে প্রবন্ধ বলতে পারবা? মৃণাল মানে হচ্ছে পদ্ম ফুলের যে ডাটা, এটাকে মৃণাল বলে। ধরো এটা হচ্ছে একটা পদ্ম ফুল, এটার যে ডাটা, এটার নাম হচ্ছে মৃণাল। ঠিক আছে? উনি ওনার ভাষণটাকে পরে উনি ওনার বইতে স্থান দিছে, এটা গল্প না। তো তোরা তো আমারে মাঝে মধ্যে, তোরা খুব দুষ্ট আসোস, আমার অনেক দুষ্ট ঘটনা মনে করায় দেস। ঠিক আছে? ওই যে এক ম্যাডাম মাঝে মধ্যে আমি কি পাপ করছিলাম, আমার নিউজ ফিডে আসে ম্যাডামের ক্লাস। ম্যাডাম এসে বলে যে অর্ধাঙ্গী গল্পের মূল ভাব তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমি এটা শুনি না, অর্ধাঙ্গী লিখছে একজন ম্যাডাম, পড়াইতেও আসছে একজন ম্যাডাম, অর্ধাঙ্গী একটা প্রবন্ধ পড়াইতে শেষে বলতেছে অর্ধাঙ্গী গল্পের মূল ভাব বুঝাই দিচ্ছি। আল্লাহ, কই আসলাম আমি, কই আসলাম? তোদের তো ওই মাস্টার দরকার, যে মাস্টার গল্প কোনটা প্রবন্ধ কোনটা বুঝতে পারে না। তোদের অবস্থা তো এই, তোরা কইতাছিস এটা গল্প, এটা গল্প রে, এটা গল্প। গল্প তো বিলাসী, গল্প তো অপরিচিতা, এটা তো প্রবন্ধ পাগলা। প্রবন্ধ কেমনে বুঝবি? যখন খালি জ্ঞান আর জ্ঞান, খালি জ্ঞানের কথা, এগুলো হচ্ছে প্রবন্ধ। তোদের জন্য ওই মাস্টারই ঠিক আছে, যারা এসা কি বলবে যে অর্ধাঙ্গী গল্পের মূল ভাব তোমার 5 মিনিটে বুঝাই দিচ্ছি। অনেকে ধরে বেলাইছে যে এই আপুরাকে লিখতেছে এখানে কমেন্টে, আমি সে আপুর নাম পড়বো না, তার অমর্যাদা হবে। ঠিক আছে? ওকে। প্রয়াস বলছে ভাই যে এটা পড়তে বিরক্ত লাগে ওইটা প্রবন্ধ। হ্যাঁ, তুই ঠিক বুঝছস, একদম পুরা চালাক ছেলে। এই ছেলে বড় হলে ডাকাইতে হবে, ভবিষ্যৎ উজ্জ্বল। চমৎকার ভাইয়া, ঠিক। আসলেই, কারণ তোমরা যখন ইয়ে পড়ো, নর্মালি প্রবন্ধ পড়ো, দেখবা একটু বিরক্তই লাগবে, কঠিন লাগবে, তুমি নিতে পারবা না। কারণ প্রবন্ধের প্রতিটা লাইনই তো জ্ঞানের ঠাসা, জ্ঞান দেয়া তার উদ্দেশ্য। 19 একটা লেখা ছিল না, সাহিত্যের উপরীতি, যদি সেটা সিলেবাসে তোমাদের না থেকে থাকতো, তুমি এখন 19 বই থেকে ওইটা পড়ে ফেলো। ওই জায়গায় কবিতা কি, গল্প কি, প্রবন্ধ কি, এসবের বিস্তারিত ব্যাখ্যা আছে। ঔদার্য কি? ঔদার্য মানে উদারতা। এটা ভাষণ মানুষ বুঝতে পারছে কিভাবে? আরে ভাই, এটা ভাষণ, বইতেই বলা আছে এটা ভাষণ। পাঠ পরিচিতি পড়ো না, না? ওকে, এখন আসো পরের অংশ চলে যাই। তারুণ্য দেখিয়েছি
এতক্ষণ বার্ধক্যকে তিনি কি করলেন, সুন্দর করে ডিফাইন করছেন। ডিফাইন করে এবার বলছে আমি তারুণ্য কোথায় দেখছি। তারুণ্য বলতে তিনি কি বুঝেন এটা বলতেছে। এখন খুব কঠিন হয়ে যাবে, ভালো করে শুনিস। তারুণ্য দেখিয়েছে আরবের বেদুইনদের মাঝে, তারুণ্য দেখিয়েছে মহাসমরের সৈনিকের মুখে, কালা পাহাড়ের অসিতে, কামাল করিম মুসলিনী সানিয়াত লেনিনের শক্তিতে। যৌবন দেখিয়েছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কারক রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না। গৌরের শৃঙ্গ কাঞ্চন জঙ্কার শীর্ষদেশ অধিকার করিতে গিয়া তাহারা তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে। মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায়। পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে যাহাদের নয়ন মনে নিভিয়া যায়, যৌবন দেখিয়েছি সেই দুরন্তদের মাঝে। উফ, কি লাইন, দারুণ। এরপরে যৌবনের মাতৃরূপের কথা বলছে, এখানে সুন্দর করে শেষ করছে। উনি বলছে আমি তারুণ্য দেখছি, এই কাজ, এখানে কিছু কাজের কথা বলছেন প্লাস কিছু মানুষের কথা বলছেন, বুঝছো? এই দুইয়ের মধ্যে তিনি দেখেছেন হচ্ছে তারুণ্য। কিভাবে দেখো, তারুণ্য দেখিয়েছি আরবের বেদুইনের মাঝে। বেদুইনরা মরুভূমিতে থাকে, তো মরুভূমি দিনের বেলায় প্রচন্ড গরম, রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা, তোমরা জানো এটা। বালু দ্রুত গরম হয়, আবার সন্ধ্যার পরে বালুর তাপ ছেড়ে দিলে দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো বেদুইনদের জীবন অনেক কষ্টের। তো রাইটার বলতেছেন যে কষ্ট করে বেঁচে থাকার মধ্যে হচ্ছে যৌবন। তারুণ্য দেখিয়েছি মহাসমরের সৈনিকের মুখে। বড় যুদ্ধ যখন হয়, সেই যুদ্ধের যে সৈনিক যুদ্ধের মৃত্যুকে ভয় পায় না, যুদ্ধে নেমে পড়ে, সেই সৈনিকের মুখে দেখেছি। কালা পাহাড়ের তরবারিতে, অসীমানের তরবারি। কালা পাহাড় একজন হিন্দু ছিলেন, ইন্ডিয়ান, তিনি পরে মুসলমান হয়ে গেছিলেন, তখন তার নাম হয়েছিল রাজু। তিনি পরে মুসলমানদের হয়ে অনেক যুদ্ধ করেছেন, তার কথা বলছে। কামাল করিম মুসলিনী সানিয়াত লেনিনের শক্তিতে। কামাল, মুস্তফা কামাল আতাতুর্ক পাশা, তিনি তুরস্কের মানুষ, আধুনিক তুরস্কের জনক। আতাতুর্ক শব্দের অর্থ জনক। তোমরা জানো অটোমান সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত অনেক বড় ছিল। বর্তমানের আরব বিশ্ব যেটা তুমি দেখো আর কি, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, তারপরে তোমার হচ্ছে ইয়েমেন, এরপরে সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এরপরে আফ্রিকা মহাদেশে মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, এরপরে তোমার হচ্ছে ইউরোপের একেবারে গ্রিস পর্যন্ত। আমি যা যা বললাম ম্যাপে মিলাই দেখো, এই সবটা মিলেছিল ওসমানীয় খেলাফত। সুলতান উসমান গাজী এটা প্রতিষ্ঠা করেছিলেন, যাকে অটোমান সাম্রাজ্য বলে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পরাজিত হওয়ার পরে তাদের হাত থেকে সব নিয়ে যাওয়া হয়, ব্রিটিশরা নিয়ে যায়। শুধু তুরস্কের এখন যে মূল ভূখণ্ডটা আছে, এখন যেটা তুরস্ক, ওইটুকু তাদের হাতে থাকে। এটাকেও তারা 17-18টা টুকরা করতে চাইছিল, কিন্তু মুস্তফা কামাল আতাতুর্ক পাশা বা কামাল পাশা, উনি নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে তুরস্কের মূল ভূখণ্ডটাকে টিকায় রাখছে, এখন যেটা এরদোগান শাসন করে। এই সেই কামাল পাশার কথা বলছেন। করিম বলতে কাকে তিনি বুঝাইছেন বইতে এরকম ব্যাখ্যা নাই, হয়তো তখনকার কোনো প্রাসঙ্গিক নেতা। তারপরে মুসোলিনি, উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একজন মানুষ। উনি প্রায় 20-21 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় সাল পর্যন্ত শাসন করছেন ইটালিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি মারা যান। মুসোলিনি একজন একনায়ক ছিলেন, একনায়কতন্ত্রের একজন শাসক। তবে নজরুল তার প্রশংসা করেছেন কেন? কারণ মুসোলিনি অনেক প্রতিকূল শক্তির বিরুদ্ধে দাঁড়াইছিলেন। যেমন লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফি, গাদ্দাফিকে মানুষ একনায়ক বলে, কিন্তু গাদ্দাফিকে সরানোর পরে লিবিয়া এখন ধ্বংস হচ্ছে। তাহলে বোঝা গেল গাদ্দাফি ভালো ছিল। সোজা কথা, আমেরিকা যারা শত্রু মনে করে তুমি তারা ভালো মনে করবা, এক কথায় শেষ, আর বোঝাতে পারবো না। গাদ্দাফিকে উৎখাত করেছে আমেরিকা, বুঝতে পারছো আমার কথাটা? গাদ্দাফি ছিল একনায়ক, সব একনায়ক খারাপ না। এখন রাশিয়ার পুতিনও একনায়ক, চীনের শি জিনপিংও একনায়ক, কথা বুঝছো? মুসোলিনি শেষ জীবনে হিটলারের ফান্দে বইরা খারাপ হয়ে গেছে 39 সাল থেকে, এর আগ পর্যন্ত সে খারাপ ছিল না, এটা সত্য কথা। মুসোলিনির কথা বলছে। সানিয়াত সেন, উনি চীনের জনক। আজকের চীনের যে ডেভেলপমেন্ট, তার ভিত্তি তৈরি করে দিয়েছিলেন সানিয়াত। লেনিন রুশ বিপ্লবের নায়ক। 1917 সালে রুশ বিপ্লব হয়, যে বিপ্লবে তিনি তখনকার যারা শাসন করত রাশিয়াকে, তাদের বলা হতো জার। এই জারের বংশকে সরায় দিয়া সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠা করেছিলেন লেনিন। আজকে তুমি যে রাশিয়াকে যেভাবে দেখো, এই রাশিয়া তৈরি করেছিলেন লেনিন। সোজা কথা, এক কথায় বলে দিলাম। 1917 সালে রাশিয়াতে লেনিন ক্ষমতা দখল করেন এবং 1922 সালে রুশ ফেডারেশন তৈরি হয়, ইউএসএসআর, ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। এটার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। এই
সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন লেনিন, এবং সেটা 1991 সাল পর্যন্ত টিকে ছিল। এই বড় বড় নেতাদের কথা বলছে, তাদের শক্তিতে আমি দেখেছি যৌবন। আর এর পরের লাইন তুমি নিজেই বুঝো, আমার ব্যাখ্যা করার দরকার নাই। বলছে যারা মহাকাশে যায়, এভারেস্ট জয় করতে যায়, যারা মঙ্গল গ্রহে আবিষ্কার করতে গিয়ে আর ফিরে না, ওই রকমের যারা হচ্ছে অনিশ্চিত জানার পরেও সে চ্যালেঞ্জ গ্রহণ করে, আমি তাদের মধ্যে যৌবনকে দেখেছি। এরপরে আবার বলছে যৌবনের মাতৃরূপ দেখিয়েছি। বলছে যৌবন এরকম কঠিন কঠিন যুদ্ধ তো করেই, বাজে পরিস্থিতিকে তো ফেস করে, তারপরেও যৌবনের মাতৃরূপ আছে। সেটা কেমন? সব বহন করে যখন সে যায় শ্মশান ঘাটে, ডেড বডি, মনে করো যে কোথাও কলেরা মহামারী হয়েছে, মানুষ মারা যাচ্ছে, যেমন বাংলাদেশে কোভিডের সময়, তোরা তখন ছোট মনে হয়, আরো 5 বছর 6 বছর আগের কথা না, আপনজন বাবা ছেলেকে ফেলায় চলে গেছে কারণ তার কোভিড হয়েছে, ও মরে পড়ে আছে। ছেলে বাবারে ফেলায় চলে গেছে কারণ তার কোভিড হয়েছে, মরে পড়ে আছে। কিন্তু আঞ্জুমান মুহিদুল ইসলাম হুজুরদের অনেকগুলো টিম, অনেক ভলান্টিয়ার যারা আছে, তুমি দেখছো কিনা এখনো নিউজ পাবা ইউটিউবে, তারা ওই ডেড বডি গুলোকে নিয়ে সৎকার করছে, মুসলমানদেরকে গোরস্থানে দাফন করছে, হিন্দুদেরকে শ্মশানে নিয়ে হচ্ছে সৎকার করছে। এটা যুবকদের কাজ, যারা জানে আমার করোনা হতে পারে, কিন্তু মানুষ মারা গেছে, তার বডি এমনি পড়ে থাকবে? এটা সম্ভব? তার ভেতর থেকে প্রাণ চলে গেছে বলে এই মানুষের তো অবমাননা হতে পারে না? তখন তারা ওই মানুষগুলো আয়সা করোনায় মারা যাওয়া মানুষগুলোকে দাফন করছে দিনকে দিন। তো ধরো এমন একটা ঘটনাকে, যখন এই ডেড বডি, সব মানে ডেড বডি বহন করে যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে, অথবা অনাহারে থাকিয়া নিজে খায় না, অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষে বন্যা পীড়িতদের মুখে, অর্থাৎ কোন দুর্যোগের সময় যখন যুবকেরা ভালো ভালো কাজ করে, এটার কথা বলছে আর কি। বন্ধুহীন রোগীর পাশে যখন সে সেবা করে, পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তের জন্য ভিক্ষা করে, অর্থাৎ বিপদে পড়া মানুষের জন্য ফান্ড কালেকশন করে, যখন দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ায়, হতাশার বুকে আসা জায়গা, আমি তখন দেখেছি তাদের মাঝে যৌবনের মাতৃরূপ। বলছে ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ। বলছে এরাই তো যুবক, তারা যেমন বড় বড় অভিযান করবে, আবার তারা এরকম মঙ্গলের কাজগুলো করবে। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই, দেশকাল জাতি সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। বলতে এরা নির্দিষ্ট ধর্মের জন্য কাজ করে না, নির্দিষ্ট দেশের জন্য করে না, নির্দিষ্ট জাতির জন্য করে না, এরা সমগ্র মানব জাতির জন্য, এরা এগুলাকে ছাপায় গেছে তারা। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন। আমরা যেন এটা বলতে পারি, আমরা তারুণ্যকে কিভাবে ধারণ করি। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের আমরা মুরিদ যৌবনের, অর্থাৎ আমরা সবার জন্যই কাজ করি, আমরা যৌবনের মুরিদ। মুরিদ মানে অনুসারী। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। তাহাদিগকে সকল দেশের মানুষ, সকল ধর্মের মানুষ শ্রদ্ধা করে। সহজ কথা, ওই জায়গাটাকে তিনি মানে এখানে করতেছেন, তোমার হচ্ছে উপসংহার টানতেছেন। পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পরপর হইয়াছে, তাহাকে ভাঙ্গিয়া ফেলে দেওয়া আমাদের ধর্ম। এই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানুষের মৃত্যুর কারণ হইতে পারে। অর্থাৎ বহু পুরাতন সংস্কার সমাজে আছে, সেই সমাজ থেকে এগুলোকে দূর করে দিয়ে সমাজকে নতুন ভাবে গড়তে হবে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কারাতীত হয়ে আমাদের মাথার উপর পরিবার উপক্রম করে, তাহাকে ভাঙ্গিয়া নতুন করিয়া গরিবার দুঃসাহস একা আছে তরুণেরই। বলছে যেই সংস্কার, যে সমাজে আমরা আছি, সেই সমাজ যদি এখন খারাপ ভাবে চালিত হয়, সেটাকে নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের। ক্ষুধার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতে করো খোদা তাহা কবুল করিবেন না। বলছে পৃথিবীর আল্লাহ তোমার নিয়ামত দিচ্ছে, তুমি নিয়ামত গ্রহণ করো, তারপরে রবের শুকরিয়া করো। এখন তুমি আল্লাহর নিয়ামতও গ্রহণ করো না, তার শুকরিয়াও করো না, তুমি রবকে চিনছো কি দিয়া তাইলে? বলছে আল্লাহ তোমার সেই মোনাজাত গ্রহণ করো না যদি তুমি রবের নিয়ামত গ্রহণ না করো। তুমি যদি জান্নাত চাও কিন্তু জান্নাতের কাজ করো না, তুমি হালাল জীবিকা উপার্জন করো না, তাহলে কেমনে? খোদা হাত দিয়েছেন বেহেশত, বেহেশতের চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত ধরিয়া ভিক্ষা করিবার জন্য নয়। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, ইহাই হোক তরুণের সাধনা। বলছে আমরা কাজের মাধ্যমে আমাদেরকে তৈরি করব, এটা হোক তারুণ্যের সাধনা। ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম হচ্ছে কি তারুণ্য, এটা মানি না। আকিব বলছে না বুঝা বলতেছে আর কি, প্রাণের ধর্ম তারুণ্য, এটা মানে আন্দাজি কথাবার্তা করছ তোরা। পৃথিবীর সকল মানুষের, সকল ধর্মের মানুষের এই প্রাণের ধর্ম তারুণ্য। এই ধর্ম মানে বৈশিষ্ট্য, গাধা গুণানকার। সব ধর্মের অর্থ কি রিলিজিয়ন হয় নাকি?
আমরা বলি যে ও ঘুষ খায়, ওর ধর্ম নাই। ধর্ম নাই মানে সে ভালো কাজ করে না। ধর্ম মানে এখানে বৈশিষ্ট্য। বলছে আমাদের প্র্যাকটিসিং রিলিজিয়ন হচ্ছে ইসলাম, কিন্তু আমাদের মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমরা তারুণ্যকে ধারণ করে কাজ করব। না বুঝলে তো নজরুলের উপরে ফতোয়া লাগাইবা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, বুঝছো? আব্দুল করিম আল খাত্তাবি, মরক্কোর স্বাধীনতা সংগ্রামের মহান নেতা। সাহেব হাসান বলছো ভালো, ওনার একটু জীবনকালটা একটু যদি আমাকে বলো। চিজ মানে হচ্ছে বস্তু। যদি আব্দুল করিম আল আল খাত্তারি মরক্কোর স্বাধীনতা সংগ্রামের মহান নেতা, উনি তুমি বলছো সোয়েব হাসান, চমৎকার। তার একটু জীবনকালটা একটু গুগল করে বলো, যদি এই টাইমের সাথে মিলে যায় তাহলে বুঝবো যে উনি এটা। ওকে, আমরা এখন ব্রেকে যাব। খুব সঙ্গত কারণেই আমরা প্রশ্ন ধরতে পারবো না, আমরা চলে যাব হচ্ছে একদম সমাসে। এটা 2 মিনিটের ব্রেক দিয়ে এখানে আমরা যে নামগুলো ছিল তাদের ব্যাখ্যা দিয়ে রাখছি, এবং সমাসে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। যেহেতু লাইন টু লাইন বুঝাই দিচ্ছি, এগুলো কোনো ফ্যাক্টর না। আমি একটু প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে 2 মিনিট একটু কথাবার্তা বলি। যৌবনের প্রবন্ধের লেখক কি হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে বলেছেন? সহযাত্রী হয়ে, তাই না? সহযাত্রী হয়ে গ্রহণ করতে বলেছেন। আমি কবি বনের পাখির মতো স্বভাবমর গান করার উক্তিটি বোঝানো যৌবনের উচ্ছলতা, মানব কল্যাণে ব্রতী হওয়া, তারুণের প্রতি অকুণ্ঠ পক্ষাঘাত, গানের পাখির সাথে না, যৌবনের উচ্ছলতা, এটা হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য। হ্যাঁ, এরপরে পূর্বকালে ইউরোপে আইন দ্বারা কুষ্ঠরোগীদের নির্বাসন দেওয়া হতো। মানবপ্রেমিক দানিয়েল যৌবনের ভোগ লালসা ত্যাগ করে মালাকতিপে কুষ্ঠরোগীদের সেবায় ব্রতী হলেন। তিনি ঈশ্বরকে বললেন, প্রভু, আজ আমার প্রেম সকল পূর্ণতা সফল ও সার্থক হলো। যৌবনের গান প্রবন্ধে তারুণ্যের কোন বৈশিষ্ট্যের প্রতি এটা? মাতৃরূপ। এরপরে হচ্ছে নিচের কোন বাক্যে অনুচ্ছেদের ভাব সবচেয়ে ভালোভাবে আসছে? শক্তি বেছেন রুধির দ্বারা রং ছড়াইতে যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়। এরপরে হচ্ছে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল কলেজ পড়ো আব্দুল্লাহ। পথ আগলে দাঁড়ায় একদল ছিনতাইকারী। আব্দুল্লাহ তার কাছে থাকা টাকা পয়সা, দামি মোবাইল ফোন ছিনতাইকারীর হাতে তুলে দিতে উদ্যত হতেই ষাটঊর্ধ্ব রিক্সাওয়ালা ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে আহত হয়। যৌবনের গান প্রবন্ধ অনুযায়ী আব্দুল্লাহর উর্দির নিচে বার্ধক্যের কি রয়েছে? কঙ্কাল। এরপরে যৌবনের গান প্রবন্ধের আলোক উদ্দীপকে রিক্সাওয়ালার মাঝে খুঁজে পাওয়া যায় যৌবনের জোয়ার, ইয়েস। অফুরন্ত প্রাণ শক্তি, ইয়েস। এটাও আছে, এটাও আছে। বয়সের দৃঢ়তা, এটা নেওয়া যায় না, উপরের তার নিচেরটা বেশি ভালো উত্তর, এটা আমরা উত্তর হিসেবে নিলাম। যৌবনের গান প্রবন্ধে যৌবনের মাতৃরূপ বলতে মায়ের কোন বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? এখান থেকে সেবার কথা আসছে, মায়ের থেকে সেবার কথা আসছে। তার মানে বার্ধক্য পরিমাপের মূল কাঠি কি? মনের সজীবতা। এরপরে যৌবন দেখেছে মহাসমরের সৈনিকের মুখে, কালা পাহাড়ের অসিতে কামাল করিম মুসলিম সানিয়াত লেনিনের শক্তিতে। এর মাধ্যমে লেখক কি তুলে ধরেছেন? যুদ্ধে তরুণদের আত্মদান, শক্তির পরাক্রম, মানবতার জয়। আত্মদান, শক্তির পরাক্রম, মানবতার জয়। এখানে তো আমি সবগুলোকে উত্তর নেওয়ার পক্ষে, তবে উপরেরটা নিচেরটা ভালো উত্তর, সেই হিসাবে সরি, শক্তির পরাক্রম আর তরুণদের আত্মদান, এই দুইটা ভালো উত্তর, সো আমরা এটা নিব। তরুণ নামের জয়মুকুট শুধু তাহাদেরই যাহাদের শক্তি অপরিমাণ। এখানে জয়মুকুট বলতে বিজয়ের প্রতীক, সামাজিক শ্রদ্ধার প্রতীক, বয়স সন্ধি অর্জন, স্বপ্ন পূরণের পরিণাম, বিজয়ের প্রতীক, উপরেরটা উত্তর। এরপরে হচ্ছে দ্বিতীয় পত্র, আমরা সমাস নিয়ে আলাপ করব, তোমরা দেখতে থাকো। জাস্ট ভাইয়া 5 মিনিট পরেই ফিরবো। আল খাত্তাব 1916 থেকে 2009। আরাফাত, এটা কি? করিম আল খাত্তাবি স্পেন ও ফ্রান্সের উপনিবেশবাদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেন 1921-26 সালে, তাহলে উনি। চমৎকার, তোমরা আমাকে হেল্প করেছো। করিম আল খাত্তাবি স্পেন এবং ফ্রান্সের উপনিবেশবাদের বিরুদ্ধে যিনি মরক্কোর হয়ে ফাইট করেছিলেন 20 থেকে 26, 1921, 22, 23, 24, 25, 26 এই সময়টায়, তাহলে এই করে আমরা ধরতে পারি, যেহেতু বইটার টেক্সটে কোনো ব্যাখ্যা নাই কিন্তু সময়ের সাথে প্রাসঙ্গিক, সেক্ষেত্রে আমরা তাকিয়ে নিতে পারি। থ্যাংক ইউ। আমরা ফিরবো ঠিক 5 মিনিট পর।
ওকে, রেডি তাইলে না? ওয়াকিফ মানে কি? ওয়াকিফ মানে অবগত। আসো, আজকে আমরা কারো কি বলে সমাসের কোন পার্টটা পড়বো? আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম কর্মধারয় সমাস আর তৎপুরুষ। এর বাইরে যা আছে সব আজকে পড়বো। এর বাইরে কি থাকে? আর এর বাইরে থাকে হচ্ছে বহুব্রীহি, এর বাইরে থাকে যে এটা দ্বন্দ্ব, এর বাইরে থাকে অব্যয়ীভাব, এর বাইরে থাকে হচ্ছে তোমার অপ্রধান সমাস দুইটা, একটা প্রাদি সমাস, একটা নিত্য সমাস, এগুলো থাকে। তো এর মধ্যে সব থেকে বড় হচ্ছে সাইজে বহুব্রীহি সমাস। ওকে, আর বাকিগুলো মোটামুটি তুমি ইশারা দিলেই বুঝবা। সো বাকি আছে অনেক, কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সবকিছু মিলাইলে অনেকটা হাওয়াই মিটারের মতো এক মুঠের মধ্যে চলে আসবে। ঠিক আছে, চলো দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস চিনবার কিছু উপায় আছে, আমি তোমাদের বলি, একটু দেখো। দ্বন্দ্ব সমাসকে তুমি কিভাবে খুব সহজে চিনতে পারো। আমরা বলছিলাম যে অব্যয়ীভাব সমাস চেনার যে উপায়, অব্যয়ীভাব সেটা হচ্ছে উপসর্গ দিয়ে শুরু হয়। উপসর্গ দিয়ে শুরু। কত পার্সেন্ট অব্যয়ীভাব? প্রায় 98% অব্যয়ীভাব উপসর্গ দিয়ে শুরু। এবং লাস্ট একটা বিসিএস যেটা হইলো ডাক্তারদের, ওখানেও এই প্রশ্নটা আসছিল যে কোন সমাসটা উপসর্গের সাথে সম্পর্ক আছে, অর্থাৎ উপসর্গ থাকে এমন সমাস কোনটা? উত্তর ছিল অব্যয়ীভাব। তুমি মনে রাখবা, তাহলে অব্যয়ীভাব সমাস আমি কি করে চিনবো? যদি দেখি উপসর্গ দিয়ে শুরু হয়েছে। এখন কি তাহলে ভাই উপসর্গ আমাদের মুখস্থ করা লাগবে? ডেফিনেটলি। উপসর্গ তোমার সিলেবাসেরই জিনিস, এবং উপসর্গ সম্বন্ধে তোমাদেরকে আমি ধারণা একটু দিছি আগের পার্টে। উপসর্গ তোমার লাগবে। ইংলিশে যেটা প্রিফিক্স, ওটাই বাংলায় উপসর্গ। তুমি অব্যয়ীভাব সমাসের 98% ক্ষেত্রে দেখবা শুরুর দিকে একটা উপসর্গ থাকবে। হ্যাঁ, তাহলে 2% কি হবে? 2% অন্য কোনো অব্যয় দিয়ে হবে, সেটা উপসর্গ না, অন্য কোনো অব্যয়। তোমরা জানো যে অনেক ধরনের অব্যয় আছে, রাইট? আসো একটু অব্যয়ের সাথে পরিচিত হই। অব্যয় কারা? মনে রাখো, যারা নিজেরা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, একা থাকলে সিঙ্গেল অবস্থায় যে সকল শব্দ অর্থ দিতে পারে না, তারাই হচ্ছে অব্যয়। তাইলে তুমি যাদেরকে উপসর্গ বলে চিনো, ওরা সিঙ্গেল অবস্থায় অর্থ দেয় না, এরা অব্যয়। তুমি যাদেরকে অনুসর্গ বলো মানে প্রিপোজিশন, এরা অব্যয়। তুমি যাদেরকে প্রত্যয় বলো মানে সাফিক্স, এরাও তো অব্যয়। তুমি যাদেরকে অব্যয় বলো মানে যোজক, এরা নিজেরাও তো অব্যয়। তো এরপর আর কি থাকে? এরপর থাকে হচ্ছে লগ্নক, এরা অব্যয়। এই লগ্নক আবার চারটা। একটা হচ্ছে তোমার বচন, ওই যে রা, এরা, গোলা, গুলি, গুলু। এরা একা থাকলে সিঙ্গেল অবস্থায় রা এরা অর্থ দিতে পারে? পারে না, অন্য শব্দের সাথে বসতে হয়। সো এটাও অব্যয়। তারপরে হচ্ছে বিভক্তি, যেমন সুমনকে মাঠে ডেকে নিয়ে আসো। সুমনকে, কে যেটা, তাই না? তারপরে মনে করো হচ্ছে গরুর গাড়ি, র যেটা বিভক্তি, একা থাকলে অর্থ দিতে পারে না। তারপরে হচ্ছে তোমার নির্দেশক, যেটা আর্টিকেল, এটা একা অবস্থায় অর্থ দিতে পারে না। এবং শেষে যেটা আছে বলক, বক্তব্যকে যে শক্তিশালী করে, দুইটা জিনিস, একটা ই আর একটা ও। যেমন তোমাকেই চাই, লাস্টে যে রস্বইকার যুক্ত করছো। তারপরে ধরো যাকে তুমি এই কথা বলছো, সে আবার রিপ্লাই দিচ্ছে তোমাকেও আমি চাই। এই যে ওটা, এগুলো বক্তব্যকে শক্তিশালী করে, এগুলোর নাম হচ্ছে বলক। সো তুমি এই অব্যয় বলতে আজকের পর থেকে এই টোটাল বডিটাকে বুঝবা, সবটা। এখন উপসর্গ দিয়ে শুরু হয় কোনটা? বলছি অব্যয়ী ভাব, ওই যে 98% বলছি তোমাকে। আর বাদ বাকি যে 2% আছে, সেটা যোজক থেকে যায় বেসিকলি, বুঝছো? যেমন তোমার হচ্ছে রীতিকে অতিক্রম না করে, যথারীতি, এই যথাটা অব্যয় কিন্তু উপসর্গ না। তাহলে আমরা অব্যয় ভাব চিনবার একটা নিনজা উপায় বের করে ফেলাইছি। যদি উপসর্গ দিয়ে শুরু হয় দেখি, তাহলে ধরতে পারি এটা অব্যয় ভাব হতে যাচ্ছে। বুঝছো এই কথাটা? ঠিক একইভাবে তুমি মনে রাখবা, যেটা দ্বন্দ্ব সমাস, এটা হাইফেন থাকে। এটা হাইফেন দিয়ে আমরা চিনতে পারি। হাইফেন থাকে, এটাও প্রায় 98% ক্ষেত্রে হাইফেন থাকে। কোথায়? সমস্ত পদের মাঝখানে কি থাকে? হাইফেন থাকে। এই যে দেখো, দেখো খালি হাইফেন, নাকি? ভালো করে দেখো। ওকে, হ্যাঁ ভাই, কিছু আছে হাইফেন নাই, আমি এই জন্য 2% বাকি রাখছি। যেমন হচ্ছে জামায়ার বউ, হ্যাঁ, জায়া ও পতি। এটা আগের বইগুলোতে ছিল, এখনো হায়াত মৌদ স্যারের বইতে আছে জম্পতি, বাট আমরা এটাকে বলি হচ্ছে দম্পতি। তো জায়ার প্রতি মিলে যে দম্পতি হইছে, এই দম্পতি শব্দটার মধ্যে হাইফেন নাই, কিন্তু দ্বন্দ্ব সমাস। বুঝছো? আবার সিকোয়েন্স নিয়ে ঝামেলা যদিও থাকে, কিছু ঝামেলা, যেমন হচ্ছে তুমি, তারপরে হচ্ছে আমি ও সে। এটা কি তুমির পরে সে হবে, আমি হবে, এটা না ঝামেলা আছে, তবে এটা মোটামুটি প্রচলিত বাংলার ক্ষেত্রে ধরে রাখো। তুমি, আমি ও সে, এটাকে বলা হয় আমরা। এটাকে বলা হয় একশের দ্বন্দ্ব বা যোগফল দ্বন্দ্ব। এরকমের কিছু ব্যতিক্রম বাদে অলমোস্ট সমস্ত দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন থাকে।
এই জন্য তোমার যদি দ্বন্দ্ব সমাস আসে তুমি ধরে নিবা এটা তোমার জন্য নম্বর গিফট। কেন? হাইফেনটাকে তুলে দিয়ে ওখানে এবং ও আর এরকম অব্যয় বসাই দিলেই ওটা ব্যাসবাক্য হয়ে যায়। আর ব্যাসবাক্যের মাঝখান থেকে অব্যয় উঠাই দিয়ে ওই জায়গায় হাইফেন ঢুকাই দিলে সেটা সমস্তবোধ হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, মা ও বাবা সমান সমান হচ্ছে মা বাবা। আবার দেখো এই হাট ও বাজার ওর জায়গায় এবং দিতে পারো, সমান সমান হচ্ছে হাট বাজার। এখন তুমি আসলে কি করছো? এখানে কিছুই করো নাই, এখানে একটা অব্যয় ছিল, এই জায়গায় তুমি সেটাকে কি করছো? জাস্ট হাইফেনে রূপান্তর করছো, আর কিছু না। তাহলে এখান থেকে একটা অব্যয় থাকে যোজকের মতো, এবং সাধারণত এবং থাকে, ও থাকে অথবা আর থাকে, তিনটার একই অর্থ, যে কোনো একটা থাকতে পারে। এগুলো উঠায় হাইফেন দিলে সমস্ত বোধ হয়ে যায়। এখন তুমি দেখবা বিভিন্ন অর্থের দ্বন্দ্ব সমাস হচ্ছে, এই অর্থটা খেয়াল রাখো আর কি। সমার্থক, মিলনার্থক, বিপরীতার্থক, এটা খেয়াল রাখলেই চলবে। যেমন মা বাবা মিলনার্থক। মিলনার্থক কখন হয় মনে রাখবা? দুইটা মিলে একটা সেন্স ক্রিয়েট করে, তখন বলা হয় মিলনার্থক। মনে থাকবে? যেমন চা বিস্কুট মিলনার্থক, চা বিস্কুট একসাথে মানে নাস্তা। মা বাবা একসাথে মানে হচ্ছে আমাদের অভিভাবক, ওই যে ইংলিশে দেখবা প্যারেন্টস বলে, ভাই বোন হলে সিবলিংস বলে, ওইরকম। বুঝতে পারছি তোমাদেরকে? এগুলোকে বলা হয় মিলনার্থক। আর হাট ও বাজার, যেটা হাট সেটাই বাজার, সমার্থক। সো এখানে এটাই বলা আছে, দেখো বিভিন্ন অর্থ। সো তোমার তো আর বোর্ড পরীক্ষায় অর্থ দিয়ে কিছু করা লাগে না, লিখে দিলে হয়। অ্যাডমিশনে অর্থ জিজ্ঞাসা করবে, সেই জায়গায় অর্থ বলে দিতে পারলে উত্তর শেষ। আর অব্যয়ভাব আসো এবার দেখাই আমরা। তিনটা দ্বন্দ্ব, অলৌক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব একটু দেখে নিই, তারপরে আমরা অব্যয়ভাব, সমাস, বহুব্রী এগুলো একটা একটা করে দেখবো। ওকে, এই যে অব্যয়ভাব নির্ণয়ের কৌশল এখানে দিয়ে রাখছি, আসো। তো চলো আমরা তিনটা ব্যতিক্রম দ্বন্দ্ব একটু দেখবো। অলুক দ্বন্দ্ব, তিনটা অলুক আছে তোমাদের বলছিলাম, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী, এটা দেখাবো। তারপরও এখানে অলুক মানে কি একটু দেখায় রাখি। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না। তাহলে দেখো এই যে দুধে ভাতে, এখানে এ, এখানেও এ, এটা ব্যাসবাক্য করলেও দুধে ভাতে সমস্ত পদে, আবার তোমার হচ্ছে সমস্ত পদের মধ্যে ব্যাসবাক্যের মধ্যে উভয় জায়গায় বিভক্তিরা বহাল থাকে। জলস্থলে, দেশে বিদেশে, হাতে কলমে সব জায়গায় বিভক্তি বহাল, এই জন্য অলুক। বহুপদী দ্বন্দ্ব, আমরা দ্বন্দ্ব সবসময় দেখছি দুই পদে, কিন্তু এখানে দেখো সাহেব, বিবি ও গোলাম তিন পদে, এই জন্য তার নাম বহুপদী দ্বন্দ্ব, এখানেও তিন পদে। বুঝছো? এরপরে একশেষ দ্বন্দ্ব, এটা দিয়ে যোগ ফল মিন করে। কি মিন করে? যোগ ফল। যেমন সে, তুমিও, আমি সমান আমরা, তার, তোমারও, আমার মানে আমাদের। ক্লিয়ার? এরপরে আসো বহুব্রীহি। আমরা বহুব্রীহি সমাস কিভাবে চিনব? আমরা বলছিলাম যা বলে তা বোঝায় না, আর যা বোঝায় তা বলে না, মেয়েদের মতো আর কি। লিখে দিলাম, যা বলে তা বোঝায় না, যা বোঝায় তা বলে না। অর্থাৎ সমস্ত পদের ভিতরে তুমি অর্থ খুঁজে পাবা না, অর্থটা তৃতীয় পদে বাইরে গিয়ে থাকে। কিরকম? দেখো এই হলো বিনা পানি, এই বিনা পানি মানে হচ্ছে সরস্বতী। খুব ভালো করে বুঝবা, এই প্রথম অংশটা বুঝলে তুমি বাকিগুলো বুঝতে পারবা। সরস্বতী। আবার যেমন এই দশানন শব্দের অর্থ হচ্ছে রাবণ। আবার ধরো হচ্ছে এই হলো নীলকণ্ঠ, এর অর্থ হলো হিন্দু ধর্ম অনুযায়ী শিব বা মহাদেব। কাম টু দ্য পয়েন্ট। দেখো এখানে বিনা পূর্বপদ, পানি পরপদ। তা আমি যদি পূর্বপদের অর্থ নিতাম অব্যয়ভাবের আচরণ হইতো, পরপদের অর্থ নিলে কর্মধারয় তৎপুরুষের আচরণ হইতো। কিন্তু অর্থটা হয়ে গেছে সরস্বতী, তৃতীয় কোনো পদে, ভিন্ন কোনো পদে। এর মানে আমি বিনা পানি দিয়ে না বিনা বুঝাইলাম না পানি বুঝাইলাম, ভিন্ন কোনো পদে অর্থ নিলাম। আবার দশারণ দিয়ে আমি দশ বা আননের কোনোটাই বুঝাইলাম না, বুঝাইলাম হচ্ছে রাবণ। নীলকণ্ঠ দিয়ে নীল বা কণ্ঠ কোনোটাই না বুঝাই, বুঝাইলাম হচ্ছে শিব। এর মানে হচ্ছে যা বলে তা বোঝায় না, আর যা বোঝায় তা বলে না। এটাই বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য। ইনফ্যাক্ট বহুব্রীহি মানেও বহুব্রীহি সমাস। বহুব্রীহি আছে যার, ব্রীহি মানে ধান। তো বহুব্রীহি শব্দের অর্থ কি? দেখো বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, অনেক ধান। কিন্তু প্রায়োগিক অর্থ হলো যার ধান আছে সে মালিক, ব্যক্তি। ধরো আমার অনেক জমি আছে, তাহলে আমি অনেক ধানের মানে হই, অধিকারী হই সিজনে, তো আমি হইলাম গিয়া বহুব্রীহি। কিন্তু দেখো এখানে বলা হয়েছে অনেক ধান, কিন্তু বোঝানো হচ্ছে ব্যক্তিকে। বুঝছো? এখন আসো বহুব্রীহিকে আমরা ক্যাটাগরি করব। সমানাধিকরণ থেকে শুরু করে দেখো
প্রত্যন্ত বহুব্রী পর্যন্ত অনেকগুলো ক্যাটাগরি আমরা দেখতেছি। তবে এর মধ্যে দেখো এই অলোক বহুব্রীটাকে আমরা অলরেডি দেখে ফেলাইছি, কোনো অসুবিধা নাই। অন্তবদলবী বহুব্রী নাই, তোমাদের দরকার নাই। মধ্যবদলবী বহুব্রী এটা দেখতে পারো, দেখাবো। আর বাদ বাকি জিনিসগুলো ওকে। তো চলো আমরা একটা একটা করে আগাই। সমানাধিকরণ, ব্যাধিকরণ। দেখো আমি আবারও বলছি, একটু 2 মিনিট শোনো, তোমরা তো বোঝো কম, লেখো বেশি। সবগুলো বহুব্রীহি, মানে সবগুলোর আচরণ একটা কমন আছে, সেটা হলো যেটা বলবে সেটা বোঝাবে না। আমি প্রত্যেকটা সমস্ত পদ ধরে হয়তো অর্থ বলতে পারবো না, সেই সুযোগ হবে না। তবে এটা মনে রাখবা, প্রত্যেকটা সমস্ত পদের একটা কমন আচরণ আছে, যেটা বলবে সেটা বোঝাবে না, ভিন্ন কোনো জিনিস বোঝাবে। এখন তাইলে এটার ক্যাটাগরি আলাদা হলো কেন? এই নাম কেন আলাদা করে দিচ্ছেন? নাম আলাদা করছে এই কারণে, এই সমানাধিকরণ মানে হইল গিয়ে তোমার প্রথম পদ যেটা আছে পূর্বপদটা, এটা হবে হলো তোমার অ্যাডজেক্টিভ, পরের পদটা হবে নাউন। আর ব্যাধিকরণের ক্ষেত্রে নাউন আর নাউন মানে দুটোই বিশেষ্য পদ। শুধু এই কারণে নাম আলাদা হয়েছে, বুঝছো? দেখো হত হয়েছে সৃজার হতশ্রী, তো হত, আহত, নিহত, খেয়াল করে দেখো হতাহত। এই হত কথাটা কি? অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। শ্রী মানে সৌন্দর্য মানে বিউটি মানে নাউন। তাহলে যদি বিশেষণে আর বিশেষে অ্যাডজেক্টিভে নাউনে হয় তার নাম সমানাধিকরণ। কিন্তু এখানে এসে দেখো দুটি যদি নাউন হয়ে থাকে তাহলে তার নাম ব্যাধিকরণ। পদ্মনাভিতে যার পদ্মনাভ, এই পদ্মনাভ মানে হিন্দু ধর্ম যে বিষ্ণু, বুঝতে পারছো? তো এখন এই হলো পদ্ম নাউন, নাভ মানে নাভি নাউন, বুঝছো এবার? সো এখানে দেখো নীলকণ্ঠ, নীল কালারের নাম হওয়ার কারণে এটা হচ্ছে বিশেষণ, কণ্ঠ মানে নাউন। খুশ মানে খুশি, হ্যাপি। মেজাজ মানে হচ্ছে মন, মাইন্ড। সো তুমি এখানে দেখো অ্যাডজেক্টিভের নাউনে, এখানে নাউনে নাউনে, আর কোনো কাহিনী নেই, এটুকুই। কথা কি বুঝাতে পারলাম? কিন্তু সবগুলোর আচরণ সেম, বলবে একটা বুঝাবে আরেকটাই। 80-20 শব্দের তো সাপ, বিনা পানি মানে হচ্ছে সরস্বতী, যেগুলো তোমাদের ভাই একটু আগে বলছি। ওই জন্য নাম আলাদা হয়েছে। আমি যদি তোমাদেরকে এই সমস্ত নাম এখানে বাদ দিয়েও বলি খালি বহুব্রী চিনে রাখো, তাইলেও তোমার হবে, কোনো অসুবিধা নেই। তো নামগুলো এই জন্য দিছি যাতে তুমি এরিয়াটা তোমার অনেক বেশি বড় হয়, তুমি বুঝতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া পরীক্ষা কি আমার এই সমানাধিকরণ লিখতে হবে, ব্যাধিকরণ লিখতে হবে? না, তুমি শুধু বহুব্রীহি লিখবা, কোনো অসুবিধা নেই, শুধু বহুব্রীহি। এখন সমানাধিকরণকে যদি ব্যাধিকরণ লিখে দিয়ে আসো শূন্য পাবা, কিন্তু যদি শুধু বহুব্রীহি লিখো কোনো অসুবিধা নেই। যদি তোমাকে নম্বর দিতে না হয়, ও মাস্টারকে প্রমাণ করা লাগবে এটা বহুব্রী সমাস না, পারবে? বুঝছো? সো প্যারা নিও না, চাপ নাই। এরপরে ব্যতিহার। ব্যতিহার মানে হচ্ছে দুই কর্তা একসাথে এক কাজ করে। তোরা তো দুষ্টু, অনেক সময় অনেক কিছু বুঝে ফেলস, কিন্তু দেখ খুব সহজ কথা। হাতাহাতি কয়জন লাগে? 2 জন, একই সাথে না? ঠিক কানাকানি, কানে কানে কথা, লাঠালাঠি। একজন সকালে মারলো, একজন রাতে মারলো, লাঠালাঠি হবে না, ঠোকাঠুকি। তো 2 কর্তা একসাথে এক কাজ করে, এবং এটার পূর্বপদ আ দিয়ে শেষ হয়, পরপদ ই দিয়ে শেষ হয়। এই বৈশিষ্ট্য থাকলেই বুঝবা এরকম, যেমন কিলাকিলি, ঘুষাঘুষি, টানাটানি, বলা বলি, বুঝছো? চুলাচুলি, গলাগলি, সবগুলো। এরপর নই বহুব্রী সমাস নাবাচক অব্যয় দ্বারা তৈরি হয়। নাবাচক অব্যয় দ্বারা শুরু হয়, যেমন নিষ্কলঙ্ক, বিপত্নিক, বেহায়া। দেখো নাবাচক অব্যয়, বুঝছো? বিপত্নিক মানে যার পত্নীগত হয়েছে, সেই সৌভাগ্যবান পুরুষ যার বউ মরে গেছে গা, বুঝতে পারছো? সে আরেকটা বিয়ে করতে পারবে, বুঝছ নাই? মানে আগে একটা প্রবাদ ছিল, ভাগ্যবানের বউ মরে, অভাগার গরু মরে। যদিও এই কথা এখন প্রচলিত না, মানুষ আমরা বুঝতে শিখছি, আমরা সভ্য হয়েছি, ওই চিন্তার মধ্যে আমরা এখন আর নাই, আমরা এখন ভালো হয়ে গেছি। সো বিপত্নিক মানে যারা স্ত্রী মারা গেছেন, বিগত যার পত্নী। তাহলে এখানে বিটা নাই অর্থে, নেগেটিভ অর্থে। নিষ্কলঙ্ক যার কলঙ্ক নাই, ভদ্রলোক আমার মতো। তারপরে বেহায়া যার হায়া নাই, হায়া মানে হচ্ছে লজ্জা। সো দেখ এগুলো প্রত্যেকটা কি হয়েছে? নাবাচক অব্যয় দিয়ে শুরু হয়েছে, বোঝা গেল? এরপরে মধ্যপদ লোপী। এখানে আসলে মধ্যপদ নাই, এটা মনে রাখবি এইভাবে, কথাটা এরকম না, কথাটা মনে রাখবি বাক্যাংশ লোপী। নামে মধ্যপদ লোপী কিন্তু সরি, নামে মধ্যপদ লোপী কিন্তু আসলে হচ্ছে বাক্যাংশ লোপী। আসলে কি লোপী? বাক্যাংশ লোপী। ভালো করে দেখো, কমলের মতো অক্ষি যার কমলাক্ষ। তাহলে এখানে কমল আর অক্ষি মিলে কমলাক্ষ হয়েছে, রাইট? এখান থেকে মত লোপ, এখান থেকে যার লোপ। তাহলে কি মধ্যপদ লোপ পাইলো? না, মাঝখান থেকে একটা, শেষ থেকে একটা, মিললো না। আবার বিড়াল চোখে, বিড়ালের চোখের নাই চোখ যে নারীর। তাহলে বিড়াল আর চোখ এটুকু দিয়ে হলো সমস্ত বোধ হইলো,
আর পরের কোনো অংশ এখানে কাজে লাগলো না। তাহলে আসলে নামে আর কাজে এটার মিল নাই। এজন্য আমি খেয়াল করে দেখছি এটাকে বাক্যাংশ লোপী বললে মোটামুটি চলে। ঠিক সুরপের মানে কুলার মতো মানে নখ যে নারীর, তাহলে এখানে সুরপ আর নখ মিলে হয়েছে। ঠিক একইভাবে গায়ে হলুদ, তোরা দেখবি 9-10 বইতে এই গায়ে হলুদকে অলোক বহুব্রীহিতও দিছে, গায়ে হলুদকে মধ্যপদলোপী বহুব্রীহিতও দিছে। হাতে খড়ি এখানেও আছে ওইখানেও আছে। কেন? লোপ পাইছে এই জন্য এটাকে মধ্যপদলোপীতে দেওয়া। আর অলোক হলো বিভক্তি লোপ না পাওয়ার কারণে, বিভক্তি লোপ পায়নি। খেয়াল করে দেখ এখানে গায়ে হলুদ, এই যেখানে গায়ে হলুদ এখানেও এ, এখানে হাতে এখানেও এ, বুঝতে পারলাম? কিন্তু এখানে বিভক্তি লোপ পাইছে, বিড়ালের হয়ে গেছে বিড়াল। তাই এটারে তুমি চাইলেও কি করতে পারবা না, অলোক বলতে পারবা না। অলোক মানেই হলো বিভক্তি লোপ পাবে না, বিভক্তি থেকে যাবে। বোঝা গেল? এখানে হাতে খড়ি বুঝাইছে শুধু হাত আর খড়ি, কিন্তু বাস্তবে হলো অনুষ্ঠান। স্কুলে বাচ্চা যেদিন প্রথম দিন স্কুলে যায় দেখবা হচ্ছে মিষ্টি বিতরণ হয়, কেউ কেউ খাওয়ায়, মুরব্বিদের ডাকায় না। কোরআন শরীফের যেদিন প্রথম সবক হয়, প্রথম দিন স্কুলে যাওয়ার যে ফাংশন হয়, এটা বাঙালিদের সমাজে আগে থেকেই আছে, এটাকে হাতে খড়ি বলা হয়। এখানে খড়ি মানে ওই যে চক আছে না লেখার, স্লেট পেন্সিলের চক, ওইটা আর কি। মানে প্রথম যেদিন স্কুলে বিদ্যার্জনের কি বলে জার্নি শুরু হয়। গায়ে হলুদ, গা আর হলুদ, কিন্তু আমরা কি গা আর হলুদ বুঝি? আমরা একটা অনুষ্ঠান বুঝি। ব্যাখ্যাটা ব্যাস বাক্যে আছে কিন্তু সমস্ত বোধে নাই, বুঝছো? এরপরে আসো পরের পাটে যাব। প্রত্যয়ান্ত, শেষে প্রত্যয় যুক্ত হয়। শেষে কি যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হয়। এরকম বহু সমাস পাবা শেষে প্রত্যয় যুক্ত আছে কিন্তু প্রত্যয়ান্ত বলে না। কেউ না বললে আমি কি করব? যেমন দো নলা, এটা সংখ্যা থাকার কারণে এটারে বলা হয় মূলত সংখ্যাবাচক বহুব্রীহি। কিন্তু তুমি এখানে দেখো আ প্রত্যয় যুক্ত আছে, বুঝছো? এখানে দেখো এক চোখা, এই যে আ যুক্ত, ঘরমুখ ও যুক্ত। প্রশ্ন হচ্ছে এগুলা দিয়ে কি বোঝায়? এক চোখা দ্বারা মূলত বোঝায় হচ্ছে পক্ষপাতী মানুষ, যারা পক্ষপাত দুষ্ট এদেরকে এক চোখা বলা হয়। আর ঘরমুখ দিয়ে এটাকে একদম পারফেক্টলি ডিফাইন করা কঠিন। তবে তুমি এটা মনে করবা বিয়ের পরে প্রথম দিকে ছেলেরা যেমন থাকে আর কি, বাইরে যায় না, খালি ঘরের মধ্যে থাকে, এরা হচ্ছে ঘরমুখ, বড্ড ঘরমুখ হয়। যদি ডেফিনেশন চাও, মূলত ঘরমুখ কথার দ্বারা বিভিন্ন সাহিত্যে, বাংলা সাহিত্যের বিভিন্ন লেখায় বাঙালি জাতিকে বোঝানো হয়েছে। কারণ বাঙালি জাতি অভিযান করে নাই, দেশের বাইরে গিয়ে দখলবাজি করে নাই, যুদ্ধ করে নাই, এরা অন্যের সাম্রাজ্যের অংশ হয়েছে, নিজেরা সাম্রাজ্য বিস্তার করে নাই, বুঝছো? অন্যের শাসনের অংশ হয়েছে, শাসিত হয়েছে, অন্যকে শাসন করে নাই। তো বড্ড ঘরমুখ বাঙালি। তুমি রবীন্দ্রনাথের দুরন্ত আশা কবিতা পড়লেও পাবা এই ব্যাখ্যাটা, ডেফিনেশনটা পাবা। যদি শেষে প্রত্যয় যুক্ত তা না প্রত্যয়ান্ত নিপাতনে সিদ্ধ, মানে বলবে একটা, বাস্তবতা আরেকটা। যেমন দ্বীপ, দুদিকে অপচার, অপশব্দের অর্থ পানি না। এখন তোরা দ্বীপের কি দুই দিকে পানি থাকে না চারদিকে থাকে? চারদিকে থাকে, কিন্তু ব্যাসবাক্যে দুই দিকের কথা বলছে। এই জন্য যদি আচরণগত দিক থেকে প্রায়োগিক অর্থের মিল না থাকে ব্যাসবাক্যের সাথে, তার নাম নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে যেটা সিস্টেম মানে না। এরপরে তিনটা অলোক, একটা অলোক দ্বন্দ্ব, একটা অলোক তৎপুরুষ, একটা অলোক বহুব্রীহি। এখন আমরা এটাকে কেমনে উদ্ধার করব? আসো দেখাই দেই। দেখো অলোক দ্বন্দ্ব যেটা, উভয় পদে বিভক্তি থাকে। খেয়াল করে দেখ, এখন দেখ তৎপুরুষ আর বহুব্রীহির মধ্যে শুধু পূর্ব পদে বিভক্তি থাকে। এখানে দেখো দুধে ভাতে, এই যে দুধে এ, ভাতে এ, জলে এ, স্থলে এ, দেশে বিদেশে, হাতে কলমে। কিন্তু এখানে দেখো ঘিয়ে পূর্বপদ, কলে, কলের, গরুর, শুধু পূর্বপদে বিভক্তি, রাইট? এখানেও দেখো হাতে, কানে, গায়ে, হাতে, পূর্বপদে বিভক্তি। তাহলে এখানে উভয় পদে আর এখানে শুধু পূর্ব পদে বিভক্তি, শুধু পূর্ব পদে বিভক্তি। এখন একটা ভেজাল হয়ে গেল না? এখন তৎপুরুষও, অলোক তৎপুরুষও বিভক্তি পূর্ব পদে, অলোক বহুব্রীহিত বিভক্তি পূর্ব পদে। এখন আলাদা করব কিভাবে? আমাকে একটা উপায় বাতলায় দাও, বলো। দেখি সবার আগে কে বলতে পারে। ইয়েস, তাসিন বলছে সবার আগে। চমৎকার। অর্থ দেখে করব, হাইফেন দেখে না। কেন?
অন্য সকল সমাসের সাথে বহুব্রীহি সমাসের মূল পার্থক্য কোথায়? এত লম্বা ক্লাস করার পরে তুমি এই অশ্বডিম্ব বুঝেছ? যত সমাস আছে সবগুলোর সাথে বহুব্রীহি সমাসের কমন পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে অর্থে। অন্যরা যা বলে তাই বোঝায়, বহুব্রীহি যা বলে তা বোঝায় না। আমরা অর্থের দিক থেকে আলাদা করে দিতে পারবো। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি। দেখো, তৎপুরুষে পরপদ প্রধান, ঘিয়ে বাজা কোনো ভাজা জিনিস, কলে ছাটা ছাটা বা পরিষ্কার করা জিনিস, কলের গান মানে গান, গরুর গাড়ি মানে গাড়ি। কিন্তু এইখানে দেখো, হাতে ছড়ি মানে মূলত অন্ধ মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, কানে কলম মানে মূলত মিস্ত্রি, কাঠমিস্ত্রি, গায়ে পড়া মানে বিরক্তিকর স্বভাবের লোক, এমন লোকেদের গায়ে পড়া বলে, হাতে বেড়ি মানে হচ্ছে আসামি। এখন তুমি দেখো, এই বহুব্রীহিকে তুমি অর্থ দিয়ে সবার থেকে আলাদা করে দিবা, আর তৎপুরুষকে বলবো হচ্ছে পরপদের অর্থ প্রদান। বুঝছো? পরপদ। আর অলুক বহুব্রীহি, সে তো বহুব্রীহি, সে অলুক হয়েছে, তার বিভক্তি লোপ পায় নাই এই জন্য। কিন্তু যেহেতু সে বহুব্রীহি, শেষ পর্যন্ত তার আচরণ হবে যেটা বলবে সেটা বোঝাবে না। ক্লিয়ার কিনা বলো? সহজ না? ব্যাসবাক্য লেখার পরে তোমার নাম লেখা লাগবে। হ্যাঁ, সমস্ত পদ দেওয়া থাকবে, তুমি ব্যাসবাক্য লিখবা, তারপরে কোন সমাস সেটা লিখবা। আচ্ছা, তাহলে 3টা অলুক চলে গেল। এরপরে আসো সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু। যথেষ্ট মানে বেগ পাইতে হয় এটাকে সলভ করতে গেলে, আমি তোমাদেরকে হেল্প করতেছি, সহজ হয়ে যাবে। দেখো, এই দুইটাকে পাশাপাশি রাখছে এই কারণে, কারণ দুটাতে সংখ্যা আছে। এই যে দেখো, 10, 10, 12, 4, সে মানে হলো 3। এখানে দেখো 104, 5, 3, 4, 3। তাহলে এখানেও সংখ্যা আছে দেখা যাচ্ছে, এখানেও সংখ্যা আছে দেখা যাচ্ছে। ব্যতিক্রমের ব্যাখ্যা পরে দিচ্ছি, আগে বুঝো। এখন আমরা বহুব্রীহি বলি সবসময় অর্থের মারপেজ বিবেচনায়, এটা অলরেডি আমরা শিখে ফেলছি যে ওর সংখ্যা থাকুক আর যাই থাকুক, শেষ পর্যন্ত অর্থগতভাবে সে আলাদা আচরণ করবে। আসলেই করছে। 10 গজ পরিমাণের যে কোনো কিছুই হতে পারে, কিন্তু আমরা বুঝবো ধুতি। 10 ভুজা মানে বুঝবো দুর্গা, 12 হাতে মানে বুঝবো শাড়ি, চৌচালা মানে ঘর। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া ঘর তো চৌচালা হয়, কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো, এখানে বলা হয়েছে চৌ, চৌ মানে 4, আর এখানে চালা মানে চাল। তো 4টা চালের কথা বলা হয়েছে। একটা ঘর কি 4টা চাল? ঘর মানে কি চাল, মানে উপরের চালা, দেয়াল, দরজা, জানালা, মেঝে সবকিছু সমষ্টি, কিন্তু সবকিছু এখানে বলা হয় নাই। এটাই হলো মারপেজটা। বুঝছো? এখন আসো সেতার, এটা ব্যতিক্রম কেন? নর্মালি সংখ্যাবাচক বহুব্রীহি বিশেষণ হয়, আর ও বিশেষ্য হওয়ার পরেও ও সংখ্যাবাচক বহুব্রীতে আছে, এই জন্য সে ব্যতিক্রম। এখন প্রশ্ন হলো, বিশেষ্য হলে তাহলে দ্বিগুতে কেন রাখলাম না? দ্বিগুতে নর্মালি বিশেষ্য হয়। হ্যাঁ, দ্বিগুতে রাখি না এই কারণে, দ্বিগুতে ব্যাসবাক্য করতে গেলে সমাহার দিয়ে করা লাগবে, সমাহার ফরজ। কিন্তু ওরে সমাহার দিলে অর্থ হয় না। যেমন তুমি এখানে বলবা শত অব্দের সমাহার, শতাব্দী, 4 রাস্তার সমাহার, চৌরাস্তা। কিন্তু এখানে তুমি যদি বলো 3 তারের সমাহার, তাহলে সেতার হয় না। সেতার একটা বাদ্য, অনেকটা গিটার তো দেখছস, মনে কর ওই রকম 3 তারের একটা যন্ত্র আছে, এটা তারে বাজানো হয়, এটা বলে সেতার। এখন 3টা তার রাখলেই কি সেতার হয়? না, সমাহার হলে সেতার হয় না। ব্যাসবাক্য করার সময় লিখতে হয় 3 তারের বাদ্য বা 3 তারের নির্মিত বাদ্য, তখন এটা হলো ব্যাসবাক্য হয়। এই জন্য এখানে সমাহার দিয়ে করা যায় না বলে আমরা তাকে দ্বিগুতে রাখতে পারি নাই। বা এখানে সবগুলো পঞ্চভূতের সমাহার, 3 ফলের সমাহার, 4 অঙ্গের সমাহার, 3 মাথার সমাহার, সবগুলো সমাহার দিয়ে করা যায়, তাই দ্বিগু। বুঝছো? এখন যারা এই জায়গাটাকে ভালো মতো স্টাডি করছে, তারা একটা জায়গায় আমি জানি তাদের প্রশ্ন আছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই পঞ্চভূত, তারপরে ত্রিফলা, চতুরঙ্গ, এই 3টা মূলত বহুব্রীর আচরণ করে। ভালো করে মনে রাখবা, এই পঞ্চভূত, তারপরে হচ্ছে ত্রিফলা আর চতুরঙ্গ কিছুটা বহুব্রীহির আচরণ করে এরা। কিন্তু তারপরে দ্বিগুতে কেন রাখলাম অলরেডি সেই ব্যাখ্যা দিছি, আরেকবার বিস্তারিত দিয়ে দিচ্ছি। দেখো, পঞ্চভূত মানে হচ্ছে হিন্দু পুরাণ মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে জল, মরুত মানে বায়ু, তেজ মানে আগুন, বোম মানে শূন্য।
এই পঞ্চভূত মানে পাঁচটা জিনিসের বা পাঁচটা উপাদানের সমাহার বা যোগফল। তো এই পঞ্চভূতে বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, আর পঞ্চভূতে মানুষের শরীর গঠিত। আমাদের বডির মধ্যে পাঁচটা উপাদান আছে। শূন্য আছে কই? শূন্য হলো যে গলার নিচ থেকে কোমরের উপর পর্যন্ত ভেতরটা ফাঁপা, এটা শূন্য, আকাশের প্রতিচ্ছবি। আর মাটি কেমনে, আগুন কেমনে, এটা আমরা জানি। এখন পঞ্চভূত বললে অ্যাকচুয়ালি মানব শরীরকে বোঝায়। পঞ্চভূতের সমাহার মানে মানব বডি। তো আচরণগত দিক থেকে এটা বহুব্রীর মতো, কিন্তু দ্বিগু হওয়ার কারণ হলো, মূল কারণ হলো সমাহার দিয়ে করা যায় এবং বিশেষ্যতাই। ত্রিফলা মানে হচ্ছে আমলকি, হরিতকি আর বহেরা, এই তিনটার চূর্ণ, একটা ঔষধ আর কি, দুনিয়ার তিতা। এটা পেট ভালো রাখে, চুল পড়া কমায়, জন্য মানুষ খায়। তাহলে আচরণগত দিক থেকে এটা বহুব্রীর মতো, কিন্তু এটা দ্বিগু রাখলাম কারণ এটা বিশেষ্য হয়, সমাহার দিয়ে করা যায়। ঠিক চতুরঙ্গ মানে হচ্ছে হস্তি, রথি, অশ্বারোহী, পদাতিক, অর্থাৎ হাতির বাহিনী, রথের বাহিনী, ঘোড়ার বাহিনী আর পায়ে হাঁটার বাহিনী। এই চার বাহিনী একত্র হয়ে তারে বলা হয় চতুরঙ্গ। দাবা খেলার মতো, দাবা খেলায় আছে, এটা দাবা খেলার অনেকে চতুরঙ্গ বলে। তাহলে দেখ, এই চতুরঙ্গের আচরণটাও কিছুটা বহুব্রীর মতো, কিন্তু আমরা কেন দ্বিগুতে রাখছি? কারণ এটা বিশেষ এবং সমাহার দিয়ে করা যায়। আশা করি আর ঝামেলা হবে না। ক্লিয়ার? টুইঙ্কল বলছে টেস্ট এক্সাম অফ হয়ে গেছে, কেন? কোনো সমস্যা? চার বাহিনীর একত্রে সমষ্টিকে চতুরঙ্গ বলে। হস্তি, রথি, অশ্বারোহী, পদাতিক। হস্তি মানে হাতের বাহিনী, লিখে দিই। এই হলো হস্তি, তারপরে হচ্ছে রথি, তারপরে অশ্বারোহী মানে ঘোড়ার বাহিনী, আর হলো পদাতিক মানে হলো পায়ে হাঁটার বাহিনী। এই চারটা বাহিনীকে একসাথে চতুরঙ্গ বলে। বোর্ড নোটিশ দিছে 11 তারিখ থেকে এক্সাম। আচ্ছা, তে মাথা, তিন মাথার সমাহার, তে মাথা রাস্তার মাথাকে বোঝায়। এরপরে আসো দ্বিগুর আরেকটু, এখানে বিস্তারিত কালেকশন দিয়ে দিছি, আরেকবার পড়ে নিবা। এরপরে আসো নই তৎপুরুষ আর নই বহুব্রী। কথা দিছিলাম শুরুর দিনেই, মনে করে দেখো যে এই দুইটাকে আমি পাশাপাশি রেখে তোমাদেরকে বুঝাই দিব, যাতে তোমাদের প্রবলেম না হয়। মনে আছে? দুটোই নাবাচক অব্যয় দিয়ে শুরু হয়েছে। নই, এটা উচ্চারণ হচ্ছে ন ইও না, নই। নই তৎপুরুষ, নই বহুব্রীহি। এখন দেখো পার্থক্য কেমনে করবা। প্রথমত তৎপুরুষে পরবাদের অর্থের প্রধান। এখন সেটা যদি মিলাইতে না পারো, দেখো এই দুইটা দেখো বিশেষ্য, আবার এই দুইটা দেখো বিশেষণ। নাতি দীর্ঘ, খুব বেশি দীর্ঘ না, নাতি খর্ব, একদম খর্ব না, সাইজ আছে, এই জন্য বিশেষণ। কিন্তু অকাতর অনাচার বিশেষ্য। কিন্তু এখানে দেখো সবগুলো বিশেষ্য। এটা হচ্ছে প্রথম কথা। বিশেষ্যটা বাম পাশে রাখি, সবগুলো দেখো এখানে বিশেষ্য, রাইট? অজ্ঞান, বেহেড, নাচার, বেতার। এবং অর্থগত দিক থেকে অজ্ঞান মানে হচ্ছে কোন একজন লোক যিনি জ্ঞান হারায় ফেলছেন। বেহেড মানে হচ্ছে বোকা। নাচার মানে হচ্ছে খুব অস্থির হয়ে পড়ছেন এমন মানুষ। বেতার মানে হচ্ছে একটা যন্ত্র। সেটা নই বহুব্রীহি, বহুব্রীহি হওয়ার কারণে অর্থগত আচরণ সবার সাথে তার ভিন্নতা থাকবে। আর তৎপুরুষ ও তৎপুরুষ, তার দুটো বৈশিষ্ট্য, সে বিশেষ্য হয়, বিশেষণও হয়, আর ও শুধু বিশেষ্য হয়, এটার প্রথম বৈশিষ্ট্য। আর তারপরে তৎপুরুষের মধ্যে আমরা জানি নর্মালি পরবাদের অর্থের প্রাধান্য থাকে। যেমন নাতি দীর্ঘ, খুব বেশি দীর্ঘ না, দীর্ঘের জায়গায় এখানে বেশি শক্তিশালী। এরপরে আসো আমরা পরের পাঠে যাই, অব্যয়ভাব নির্ণয়ের কৌশল, যেটা শুরুতে বলে দিছিলাম, রাইট? তাহলে আমি এখানে এই কথাটা আবার লিখে দেই যে পূর্বপদে অব্যয় থাকে, পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান হয়। এটা আমাকে লিখে দিতে হবে চ্যাট বক্সে। পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান হয়। দেখি সবার আগে কে লিখতে পারো। পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান হয়, লিখে দাও। পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রধান হয়, ইয়েস। অধীরা, অর্পিতা, গুড।
আর একজন অর্ধেক লিখছে, তারটা আমি পড়বো না। ইসরাজান, আফরিন, সজীব, নুসরাত, হাবিবা, ভেরি গুড। উল্লাস, পূর্বপদে কি থাকে? অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধান হয়। অব্যয়ী ভাব, ভাব মানে অর্থ, অব্যয়ী ভাব মানে অব্যয়ের অর্থ। এই অব্যয়ী ভাব কথাটার, এই দেখো অব্যয়ী ভাব, ভাব মানে অর্থ না, এই কথাটারে ভাঙলেই তুমি যেটা পাবা সেটা হচ্ছে অব্যয়ের অর্থ। সহজ কথা, অব্যয়ের অর্থ, ব্যাস। এই যে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধান হয়। এখন আসো, দেখো এখানে উপ অনেকগুলো, আবার প্রতি দুইটা, তো সবগুলো উপ একই অর্থে আসে নাই। প্রথমে উপনগরী মানে হচ্ছে তোমার নগরীর সমীপে, মানে বড় একটা শহরের কাছে একটা ছোট শহর, তার নাম উপনগরী। তাহলে যেমন ধরো ঢাকার পাশে বসিলা, অনেকটা উপশহরের মতো, সিলেটের পাশে যেমন উপশহর আছে। তাহলে দেখো এই সামীপ্য শব্দের অর্থ হচ্ছে নিকটে, কাছে। এটা মনে থাকবে না তোমাদের, এই সামীপ্য মানে হলো গিয়া কাছে, আর সাদৃশ্য মানে হচ্ছে মিল, দেখতে একরকম। তাহলে উপভাষা ভাষার মতোই, উপবন বনের মতোই। একটা বন হওয়ার জন্য যত বায়োলজিক্যাল উপাদান লাগে সব না থাকলে তারা আমরা উপবন বলি। তাহলে দেখো সবগুলো উপর অর্থ একই রকম না, উপগুলোর অর্থ আলাদা হয়ে যাচ্ছে। আবার উপগ্রহ বলে গ্রহের তুল্য, গ্রহের সাথে কম্পেয়ার করা যায় কিন্তু গ্রহ না। তাহলে এগুলো মোটামুটি সাদৃশ্য আছে এই অর্থে। এরপরে বিপসা, বিপসা বুঝবা না, বিপসা মানে হচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিকতা। তাহলে এখন দেখো প্রতি গৃহে, আমি বললাম সে গৃহে গৃহে হাঁটছে, মানে প্রতি গৃহে হাঁটছে। এই প্রতি মানে হচ্ছে ধারাবাহিকতা। মনে করো চাঁদা উঠেছে সব বাড়িতে বাড়িতে গিয়ে, কেন? এলাকার মানুষ সবাই মিলে একটা মাহফিল করবে, তাহলে প্রতি গৃহে সে গেছে, ধারাবাহিকতা। আবার দেখো প্রতিক্ষণ, ক্ষণে ক্ষণে, ধারাবাহিকতা, এটার নাম হচ্ছে বিপসা। তাহলে দেখো একই অব্যয় বসতেছে, প্রথম দিন যেমনটা দেখাইছিলাম, মনে করো রিলেট করো, কিন্তু অব্যয়ের অর্থ এক থাকতেছে না। ক্লিয়ার? এখন অর্থলে যেটা সেটাকে ভেঙে দিলেই ব্যাস বাক্য হয়ে যাচ্ছে। এরপরে আসো প্রাদি সমাস এবং নিত্য সমাস। এই প্রাদিটা একটু আলাদা পেজ আমাদের বুঝতে হবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবা। দেখো প্রাদি, মনে রাখবা প্র, পরা, তারপরে অনু, পরি, এরকম কিছু উপসর্গ থাকে, প্লাস তার সাথে একটা কৃদন্ত বিশেষ্য থাকে, কৃদন্ত বিশেষ্য থাকে, সবটা মিলে প্রাদি সমাস হয়, কিছুটা কেমিস্ট্রি সমীকরণের মতো। যেমন ধরো প্রকৃষ্ট রূপে গতি, প্রগতি, এই প্র কথাটাকে আমি শুধু প্র লিখলেও চলবে, ভাঙ্গা প্রকৃষ্ট লিখলেও চলবে। প্র মানে প্রকৃষ্ট, উত্তম, আমি ভাঙ্গাই লিখি। প্রকৃষ্ট রূপে এই কৃদন্ত বিশেষ্য হলো গতি, এটার নিচে লিখলাম, সমান সমান হইল প্রগতি। এখন তোমার প্রশ্ন হলো কৃদন্ত বিশেষ্য কি? কৃদন্ত বিশেষ্য হলো শব্দটা নাউন, কিন্তু তার মধ্যে একটা ধাতু আছে। কৃদন্ত বললেই বুঝবা এটার ভিতরে ধাতু আছে, সহজ কথা। তাহলে কৃদন্ত বিশেষ্য মানে ধাতু যুক্ত বিশেষ্য। আমি উপরে এটার ব্যাখ্যা লিখে রাখি, হ্যাঁ, তাইলে আর তোমার ভুল হবে না। এই কৃদন্ত বিশেষ্য মানে হচ্ছে ধাতু যুক্ত বিশেষ্য, সোজা কথা, আমি ব্যাখ্যা দিয়ে দিব। তারপরে যেমন আবার দেখো হচ্ছে পরা, পরা মানে হচ্ছে দূরে, পরা যে জয়, সমান সমান হচ্ছে পরাজয়। আবার দেখো অনুতে যে তাপ, অনুতে মানে পরে, অনুতে যে তাপ তারে বলে হচ্ছে অনুতাপ। আর কিছু আছে? পরি, পরি যে ভ্রমণ, পরি মানে হচ্ছে চারদিকে, তারে বলা হয় হচ্ছে পরিভ্রমণ। এখন আমার কথা অনুযায়ী যেগুলো তুমি এখানে দেখতেছো কৃদন্ত বিশেষ্য হিসাবে আছে, এগুলোর ব্যাখ্যা দরকার হবে, রাইট? আসো একটা একটা করে বলি। গতিকে ভাঙলে কি হয়? গম, এটা হচ্ছে ধাতু, তার সাথে তি, এই গম হলো ধাতু। এরপরে জয়, জয়কে ভাঙলে হলো জি, জি হলো ধাতু সংস্কৃত, তার সাথে হলো অ। এরপরে তাপ, এটাকে ভাঙলে হয় তপ যোগ অ, এই তপ হলো ধাতু। এরপরে ভ্রমণ, ভ্রমণকে ভাঙলে হয় ভ্রম, তার সাথে হলো অন। তাহলে আমরা শিখলাম কৃদন্ত বিশেষ্য মানে কি? ধাতুযুক্ত বিশেষ্য। প্রাদি সমাস মানে কি? শুরুতে এরকম কমন কিছু উপসর্গ থাকবে এবং তার সাথে পরবর্তীতে কি থাকবে বলো? তার সাথে একটা কৃদন্ত বিশেষ্য থাকবে, অর্থাৎ ধাতুযুক্ত বিশেষ্য থাকবে, সবটা মিলে প্রাদি সমাস হবে। এর মানে প্রগতি, পরাজয়, অনুতাপ, পরিভ্রমণ, এগুলো প্রাদি সমাস। ক্লিয়ার? আমরা কোনো কিছু করার পরে যদি বুঝতে পারি এটা ভুল করছি, তখন আমরা কি হই? রিগ্রেট করি। অনুতে যে তাপ, অর্থাৎ অনু মানে পরবর্তীতে, পেছনে,
বুঝতে পারছো? তুমি কাউকে অনুসরণ করো, সামনে থেকে না পেছন থেকে? পেছন থেকে পড়ে। ক্লিয়ার? এরপরে আসো, তাহলে প্রগতি বুঝবা, ওকে, অভিমুখ বুঝবা। এরপরে হচ্ছে আসো আমরা পরবর্তী পাঠে চলে যাই। কালান্তর, অভিমুখ, অভিগত মুখ, এই যে গতটা। এরপরে আসো কালান্তর, এটা নিত্য সমাস, এটাও আলাদা পেজে যাই, তাহলে সহজে বুঝবা। নিত্য সমাস চেনার সব থেকে বড় উপায় হচ্ছে, তুমি যদি দেখো যে অন্তর কথাটা বা হচ্ছে, দেখো একটু ব্যাস বাক্যগুলোর দিকে তাকাও। আমি বললাম হচ্ছে অন্য ভাষা, তাহলে আমি কি বলবো? ভাষান্তর। এই দেখো অন্তর। আবার বললাম অন্য দেশ, তাহলে কি হবে? দেশান্তর। ঠিক যুগান্তর কি হবে? অন্য যুগ। আচ্ছা, আবার ধরো বললাম কেবল দর্শন, তাহলে হবে দর্শন মাত্র। তাহলে এ একটা অন্তর অথবা একটা মাত্র, যদি এদের উপস্থিতি পাও তাহলে বুঝবে এটা নিত্য সমাস, ব্যাস, আর কিছু লাগবে না। এই যে হয় মাত্র নয় অন্তর, নর্মালি এর বাইরে নিত্য সমাস হয় না। এখন কথা হলো, ওর নাম নিত্য সমাস কেন হইল? আমরা নর্মালি কি করি বলো? আমরা ব্যাস বাক্য থেকে সমস্ত পদে যাই সমাসে, এটাই তো শিখলাম। ব্যাস বাক্য থেকে কোথায় যাই? সমস্ত পদে যাই। আর নিত্য সমাসে সমস্ত পদ হয়েই থাকে, অটো। এটাকে আমরা ব্যাস বাক্যে রূপান্তর করি, উল্টা প্রসেস। নিত্য সমাসবদ্ধ অবস্থায় যে পদগুলো থাকে এগুলাকে নিত্য সমাস বলে। সো তুমি এখানে হয় অন্তর নয় মাত্র, এগুলোর দিকে খেয়াল রাখবা, তাহলে বুঝবে নিত্য সমাস। ওকে, এরপরে আসো আমরা একটু বিগত বছরের প্রশ্নের দিকে তাকাই। আয়কর থেকে শুরু করে উপকূল, উপকণ্ঠ, দেখো যা পড়ছি এগুলো আসছে। উপজেলা, তারপরে উনপাজুরে, একাদশ, এই যে এখানে নদীর সদৃশ উপনদী। এরপরে কাজল কালো গত ক্লাসে পড়ছি, ক্রোধানল পড়ছি, কুসুম কোমল পড়ছি, কুসুমের মতো কোমল, উপমান কর্মধারে, কুসুম মানে ফুল, কোমল মানে নরম, ফুল নরম হয়। তারপরে হচ্ছে এখান থেকে কুশীলব, কলের গান, অনেক কিছু যা আমি উদাহরণ দিছি এগুলো হুবহু অনেক কিছু এখানে আছে। আমরা উত্তর সহ দিয়ে দিছি, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। তুমি কমন ফেলাইতে হইলে কি করবা? তাহলে তোমার কাজ কি? বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করা। কত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা? 5 থেকে 7 বছরের বোর্ড কোশ্চেন ঠিকঠাক মতো পড়বা। আর এই ক্লাস তোমার জন্য থাকবে রেকর্ডের অবস্থা, এটা পড়তে পারো। অথবা উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, এই চ্যানেলে সমাসের আমার ওয়ান শটের 2টা পর্ব আছে, ওইখানে আরো ধীরে হালকা রিদমে সমাস নিয়ে আলোচনা আছে, অনেক উদাহরণ নিয়ে ভেঙে ভেঙে বলা আছে ওয়ান শট যেহেতু। ওইটা আরেকবার দেখে নিতে পারো, তাহলে দেখবা সমাস তোমার কাছে একেবারে পানি পানি হয়ে যাবে। তুমি বোর্ড কোশ্চেন যদি মুখস্থ করো, না বুঝেও যদি করো, পরীক্ষায় ভালো করে আসতে পারবা। কিন্তু বোঝাটা জরুরি, বুঝলে পরীক্ষায় ভালো করবা, প্লাস অ্যাডমিশনের সময় তুমি অনেকখানি চাপ মুক্ত থাকতে পারবা। এটা তোমার জন্য বিশাল প্লাস পয়েন্ট, কারণ অ্যাডমিশনের সমাজ তোমার ফেস করতে হবে। যারা বুয়েট এবং তোমার মেডিকেল, অর্থাৎ পিওর ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে মেডিকেল, এই দুটাতেই থাকবা, তাদের বাংলা নিয়ে কোনো প্যারা নাই। এর বাইরে ভার্সিটি ক থেকে শুরু করে যত টাইপের পরীক্ষা যত জায়গায় তুমি দিবা, বাংলা তোমার লাগবে। সুতরাং এটাকে হালকাভাবে নেওয়ার কিছু নাই। ওয়ান শট ক্লাস কোথায় পাবো? উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, ইউটিউবে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, এখানে পাবা। এখানে গেলে ওয়ান শট পাওয়া যাবা। 2টা পর্ব আছে, দেখে নিবা আশা করি। আর এটা তো দেখবাই। 6 তারিখ বাংলা পরীক্ষা, সাজেশন দিতেন একটু। সাজেশন শব্দটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, অ্যাটলিস্ট তোমার স্কুল কলেজ বা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, কারণ সবগুলো টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? 30টা এমসিকিউ হবে, তোমার টপিক আছে কয়টা? আমি কি সাজেশন দিব বলো? এখন লিখিত পরীক্ষা কেমনে কমন ফেলাবো? তুমি নিজে টার্গেট করো, এখান থেকে আসলে আমি লিখিত পরীক্ষা অ্যান্সার করবো, এই টপিক থেকে আমি করবো না। আমি কিংবদন্তির কথা বলছি, তুমি এখান থেকে যদি অ্যান্সার করতে না চাও, এমসিকিউ তুমি পারবা, সরি কি বলে সৃজনশীল তুমি পারবা, অন্য টপিক থেকে দিবা। এখানে সাজেশনের কিছু নাই ভাইয়া। আর সেকেন্ড পার্টের ক্ষেত্রে তো বলেই দিলাম, ব্যাকরণ বোর্ড কোশ্চেন পড়বা, এমনকি নির্মিতির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সবাই ভালো থাকো, আমরা শেষ করতেছি। ওকে, আর কোনো কোয়েশ্চেন? অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।